জি ম্যাম, শুরু করতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামিনী ইয়াসমিন দিশা, এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি বর্তমানে। আমি এই লাস্ট জুলাই সেশনে মিড টার্ম পাস করেছি এবং আজকে আমাদের যেই ক্লাসটা এটা মূলত আহ, লাস্ট জুলাই সেশনের অস্কির যে টপিক ডিসকাশন মেইনলি আমরা করব। আর এখানে হচ্ছে টপিক ডিসকাশন করার আগে আমাদের অস্কি রিলেটেড কিছু জিনিস আসলে যে জানা দরকার সেগুলো নিয়ে অল্প করে কিছু কথাবার্তা বলবো। যেমন ধরেন, আসলে আমাদের যেই রিটেন এক্সামটা হয়, রিটেন এক্সাম থেকে অস্কির ডিউরেশনটা কতদিন থাকে, প্রিপারেশন কি রিটেনের পরে অস্কির প্রিপারেশন নিলেই কি হয় নাকি আগে থেকে নিতে হয়, বা এর মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, এটা নিয়ে অল্প কিছু কথাবার্তা আমরা বলবো। যেটা আপনার আমাদের রিটেন এক্সাম যেটা, এটা মূলত মেইনলি আপনার যেদিন শেষ হয় তার থেকে দেখা যাচ্ছে মোটামুটি 1 সপ্তাহ পরে আপনার হচ্ছে আমাদের এরকম অস্কির ডেটটা থাকে। তো দেখা যাচ্ছে যে এই 1 সপ্তাহের মধ্যে আমাদের রিটেনের রেজাল্টের যে টেনশনটা আমাদের ভিতরে থাকে, এটা নিয়ে আসলে অস্কির প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। এই জন্য আসলে আমাদের উচিত যে আগে থেকেই যখন জেনেসিসে আমাদের ক্লাসগুলো হয় সাথে সাথে যদি আমরা অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এখন আমরা আসি যে আমরা যে আপনার অস্কির যে আমাদের ইয়াটা আপনার হচ্ছে বুক লিস্টটা, অস্কির জন্য আমরা কি কি বই আসলে পড়বো, হ্যাঁ, বা কি কি বই কিনবো। এখন দেখেন, প্রসিডিউরের জন্য আমরা ইনটেকের বই আছে আমাদের 2টা পার্ট, এই 2টা পার্ট আমাদের লাগবে। কাউন্সিলিং এর জন্য আপনার জেনেসিসে বাংলা কাউন্সিলিং বই যেটা আছে এটা আমাদের লাগবে। আর স্ট্যাটিক কোশ্চেন বা আপনার আল্ট্রাসোনোগ্রাম বা সিটিজি এগুলো দেখার জন্য, কোশ্চেন দেখার জন্য আমাদের অস্পিকেয়ার জেনেসিসের যেটা, এটা হলেই চলবে। দেন আমরা আসি আমাদের জুলাই 2024-এ আসা যেই টপিকগুলো আমাদের এসেছিল, কোন কোন স্টেশন থেকে কয়টা কোশ্চেন এসেছিল এগুলো আমরা একটু দেখবো। তো প্রসিডিউর, যেমন প্রসিডিউরের স্টেশন ছিল আমাদের হচ্ছে 6টা টোটাল, কাউন্সিলিং এর স্টেশন ছিল একটা, স্ট্যাটিক থেকে 2টা স্টেশন ছিল, পার্টোগ্রাফের একটা স্টেশন ছিল, আইওই যেটা এইটার হচ্ছে 5টা স্টেশন ছিল। এখন যেটা যে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন অস্কির, অস্কির মার্ক ডিস্ট্রিবিউশন যেটা, সেটা হচ্ছে আপনার টোটাল 100 মার্কসের পরীক্ষা হয় অস্কিতে। এখানে আপনার মোটামুটি 8টার মধ্যে বিসিপিএস এ থাকতে হয়। বিসিপিএস এ থাকার পরে আপনার 9টা থেকে এক্সাম শুরু হয়। এক্সাম শুরুতেই আপনার হচ্ছে 10টা স্টেশন আমাদেরকে ফেস করতে হয়। এই 10টা স্টেশনে আপনার 5 মার্কস করে প্রত্যেকটা স্টেশনে থাকে, আর প্রত্যেকটা স্টেশনের টাইম থাকে 5 মিনিট করে। এই যে আমাদের এই সেশনে আপনার এই 10টা স্টেশন ছিল, কিন্তু এই যে প্রথম যে 4টা আমি দেখালাম, যে যে প্রসিডিওর, কাউন্সিলিং, স্ট্যাটিক, পার্টোগ্রাফ, এই 10টা আমাদের প্রথম যে স্টেশন 10টা ছিল এটার মধ্যে ছিল। দেন আমাদের 1 ঘন্টা থেকে আপনার 1.5 ঘন্টার মতো একটা ব্রেক ছিল। ব্রেকের পরে আমাদের এই যে আইওইর যে 5টা স্টেশন, এই 5টা স্টেশন আমাদের ফেস করতে হয়েছিল। এই 5টা স্টেশনে আপনার 10 মিনিট করে সময় ছিল, আর আপনার 10 মার্কস করে প্রত্যেকটা স্টেশন ছিল। এখন ডিটেলস, আইওই নিয়ে ডিটেলস কথাবার্তা আমরা একটু পরে বলবো। আর বাকিগুলো যেগুলো আমরা জানি, এমবিবিএস লেভেলে আমরা যেই আপনার অসপি এক্সাম গুলা দিয়ে এসেছি মোটামুটি একই রকম। এখন আসি আমাদের আসলে কোন যেমন প্রসিডিউর থেকে কি কি স্টেশন আমাদের ছিল। আমাদের হচ্ছে যেমন ফোর্সেস ডেলিভারি ছিল, এবার এমভিএ ছিল, ক্যাথেটারাইজেশনের প্রসিডিউর ছিল, ভার্টিক্যাল ম্যাট্রিক্সের একটা প্রসিডিউর ছিল, নিওনেটাল রিসাসিটেশন একটা প্রসিডিউর ছিল, ক্যাঙ্গারু মাদার কেয়ারের একটা প্রসিডিউর ছিল। তো আপনার এখানে যেটা হয় কি, যে আপনি যে সব প্রসিডিউরই পড়ে যাবেন, কমন পাবেন, এরকম হয় না আসলে। আপনাদের দেখা যাচ্ছে কিছু কমন পড়বে, কিছু জিনিস কমন পড়বে না। তো তবে এমন হয় না যে আপনি এমন কিছু জিনিস আসে না যে আপনি কখনো দেখেননি বা কখনো শোনেননি, এমন কিছু আসে না। আর প্রসিডিউরে আমরা পরে দেখিয়ে দেব আপনার প্রি প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর, এইগুলা আসলে একটা
আপনার এরকম ভাগ আছে। তো প্রসিডিউর স্টেশন গুলোতে প্রি প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর এগুলো মোটামুটি বলে আসলে অনেকটা মার্কস কভার করে। হ্যাঁ, দেন আমরা আসি হচ্ছে আমাদের কাউন্সিলিং স্টেশন থেকে। এবার মাত্র কাউন্সিলিং নিয়ে একটা স্টেশন ছিল, সেটা হচ্ছে অ্যানেনকেফালিন। স্ট্যাটিকের দুইটা স্টেশন ছিল, একটা ক্র্যাক নিপেল নিয়ে আর একটা হচ্ছে আপনার জেনিটাল ওয়ার্ড নিয়ে। এখানে দুইটা ছবি হচ্ছে মেইনলি ছিল আর হচ্ছে কোশ্চেন ছিল। এগুলো মোটামুটি আপনার ছবি প্লাস কোশ্চেন মিলালেই আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি, বাকি আনসার গুলো সোজাই থাকে। এখন আসি এই যে আইওই। আইওইটা আসলে আইওই থেকে এবার আমাদের হচ্ছে এই যে 5টা স্টেশন বললাম, 5টা স্টেশন ছিল। আইওইটা আসলে আপনার অস্কি হিসেবেই আমরা যে বিসিপিএস অস্কি হিসেবেই আইওই কে নেওয়া হয়, অস্কির মধ্যে পড়ে। কিন্তু এটা আসলে আপনার মোটামুটি ভাইভা এক্সামের মতো থাকে এক্সামটা। এটা আপনি প্রত্যেকটা স্টেশনে যাবেন, আপনার প্রত্যেকটা স্টেশনে একজন করে ম্যাডাম বসা থাকবে। আপনি হচ্ছে যাবেন, ম্যাডামের সামনে বসবেন, বসার পরে আপনার সামনে একটা সিনারিও থাকবে। এই সিনারিওটা আপনাকে ফার্স্টে পড়তে বলা হবে। আপনি সিনারিওটা পড়ার পরে দেন ম্যাডাম আপনাকে কোশ্চেন করা শুরু করবে। কোশ্চেন কিন্তু সবার জন্য সেম থাকবে। হ্যাঁ, যে হচ্ছে আপনি ম্যাডামের হাতে যে চেক লিস্টটা থাকবে সেই চেক লিস্ট অনুযায়ী ম্যাডাম হচ্ছে কোশ্চেন করবে। তো ওই অনুযায়ী আমাদের আনসার দিতে হবে। আর এই যে আইও স্টেশনে আমাদের সব থেকে বেশি মাথায় রাখতে হবে যে ম্যাডাম যেটা আমাদের জিজ্ঞেস করবে সেটা যতটুকু আমরা জানি সেটা সম্পর্কে ততটুকুই বলে যেতে হবে। কারণ আমরা জানি না যে ম্যাডামের হাতে যে চেক লিস্টটা আছে সেই চেক লিস্টে কতটুকু আছে আর কতটুকু নেই। ধরেন আপনি যে কোনো একটা হিস্ট্রি নিতে বললো আপনাকে, তো হিস্ট্রির এগেনস্টে আপনি 10টা পয়েন্ট বললেন। 10টা পয়েন্টের মধ্যে ম্যাডামের হাতে যে চেক লিস্ট আছে সেখানে দেখা যাচ্ছে আপনার 6টা মিল আর হচ্ছে 4টা আপনি ঠিক বলেছেন বাট ওনাদের চেক লিস্টে নেই। তাহলে কিন্তু আপনি ওই 6টার মার্কস পাবেন। আর ম্যাডামের হাতে যে 10টার মধ্যে 4টা আপনি বললেন না, ওই 4টার মার্কস আপনি পাবেন না, আর যেটা আপনি এক্সট্রা 4টা বললেন সেটারও মার্কস পাবেন না। এই জন্য যতটুকু পারবো জানবো আমরা পুরাটাই বলে আসবো, কারণ 10 মিনিট টাইম কিন্তু অনেক এই আইও স্টেশনের জন্য। তাহলে আইও স্টেশনে এই যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট নিয়ে একটা আইও স্টেশন ছিল, অ্যানিমিয়া নিয়ে ছিল, হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি নিয়ে একটা স্টেশন ছিল, কন্ট্রাসেপশন নিয়ে একটা স্টেশন ছিল, আর হচ্ছে ইউবির একটা স্টেশন ছিল। এখন আমরা আসি আমাদের ফার্স্ট আইওইর একটা স্টেশন যেটা ছিল সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। যেমন ধরেন এখানে হচ্ছে আমি গিয়ে যখন বসলাম তখন আমার সামনে এই সিনারিটাই ছিল যে a 20 years old married woman come to you with a history of 8 weeks amenorrhea with parvaginal bleeding. দেন ম্যাডাম আমাকে কোয়েশ্চেন করলো যে হচ্ছে তোমার ডায়াগনোসিস কি। আমি কিন্তু এখানে ডিডি লিখেছি, তো ম্যাডাম আসলে আমাকে জিজ্ঞেস করেনি যে তোমার ডিডি কি। ম্যাডাম জাস্ট আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার ডায়াগনোসিস কি। তো আমার ফার্স্টে দেখে মানে মাথায় কাজ করলো যে হচ্ছে এটা হচ্ছে অ্যাবর্শন। তো ম্যাডামকে বললাম অ্যাবর্শন। তখন ম্যাডাম বললেন যে আচ্ছা অ্যাবর্শন, আর কি মনে হচ্ছে তোমার, মানে আর কি হতে পারে। তখন আমার মনে হলো যে ম্যাডাম তো ডিডি শুনতে চাচ্ছে। তাহলে আমরা জানি যে হিমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি, ডিডি, একটোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, আর এখানে মোটামুটি সিনারিও দেখে আপনার হচ্ছে বলতে পারে যে ইমপ্লান্টেশনাল ব্লিডিংও হতে পারে। তো দেন ম্যাডামের কোশ্চেন ছিল যে কিভাবে ম্যানেজমেন্ট কি হবে এই পেশেন্টের। তো আমরা জানি যে যে কোনো জিনিসের ম্যানেজমেন্ট বলতে আমরা হচ্ছে সেই ডিজিজের হিস্ট্রি নিব, এক্সামিনেশন করবো, ইনভেস্টিগেশন করবো, ট্রিটমেন্ট দিব। তো হিস্ট্রির মধ্যে আমি কি নিব, হিস্ট্রির মধ্যে যে কোনো হিস্ট্রি দিতে গেলে আমাদের মাথায় থাকতে হবে যে আমরা সেটার হচ্ছে কজ আর হচ্ছে সিমটম, এই দুটা জিনিস চিন্তা করে আমি হিস্ট্রি নিতে থাকবো। হ্যাঁ, তাহলে এটা যেহেতু আপনার মোটামুটি গাইনোকোলজিক্যাল কেস হিসেবে আমি চিন্তা করছি, তাহলে আপনার আমি মিনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিব। এখন মিনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে যে 8 উইকস কিনা, তার তার অ্যামেনোরিয়া যেটা 8 উইকস কিনা আমি কনফার্ম হয়ে যাব যে তার এলএমপি জিজ্ঞেস করে। আর মিনস্ট্রুয়াল সাইকেল যে তার হচ্ছে রেগুলার ছিল না ইরেগুলার ছিল। আমরা জানি যে রিপ্রোডাক্টিভ এজে কোনো ওমেনের যদি আপনার মিনস্ট্রুয়াল সাইকেল রেগুলার থাকে এবং সে অ্যামেনোরিয়ার হিস্ট্রি নিয়ে আসে, তাহলে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হবে প্রেগন্যান্সি। দেন আমি অফ হিস্ট্রি নিব। অফ হিস্ট্রির মধ্যে আমি নিব যে হচ্ছে তার ম্যারিড ফর কত ইয়ার্স। তাহলে আমরা জানি যে হচ্ছে একটোপিক প্রেগন্যান্সির একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনার সাবফার্টিলিটি। তারপরে আমি ম্যানেজমেন্ট পারপাসের জন্য আমার হচ্ছে তার প্যারা যেটা
এটা লাগবে। দেন আমি হচ্ছে হিস্ট্রি নিব, যেহেতু আমি প্রেগনেন্ট, তাকে প্রেগনেন্ট চিন্তা করছি, তাহলে যে তার কোনো মর্নিং সিকনেস এর হিস্ট্রি আছে কিনা। দেন এখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে কিনা পেশেন্টের, এটা আমি হিস্ট্রি নিব। এখন লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, পেইনের সাথে কেমন পেইনটা, পেইনের নেচারটা কেমন, এটাও আমি জিজ্ঞেস করে ফেলবো, যে পেইনটা একটা কন্টিনিউয়াস পেইন, নাকি হচ্ছে সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন, নাকি আপনার হচ্ছে ডাল একটা পেইন, বা হচ্ছে আপনার একটা ভ্যারিং ডিগ্রি অফ পেইন, যেমন মোলার প্রেগনেন্সিতে থাকে। তো এইটা মোটামুটি আপনার হচ্ছে শুনে আমি একটু আইডিয়া করতে পারবো। যেমন সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন যেটা বললাম, এটা আপনার একটোপিক প্রেগনেন্সিতে থাকে। ফ্লেটেন অ্যাবর্শনে দেখা যাচ্ছে ডাল একটা পেইন থাকতে পারে, পেইন নাও থাকতে পারে। আবার ইনএভিটেবল অ্যাবর্শনে বলবে যে পেইন হচ্ছে ছিল প্রথমে অল্প, তারপরে অ্যাগ্রাভেট করেছে। তো আবার ইনকমপ্লিট অ্যাবর্শন যেটা বলবে যে কন্টিনিউয়াস একটা তার পেইন আছে। দেন আমি আসি পারভাইজানাল ব্লিডিং এর তার হিস্ট্রি নিব, যে ব্লিডিংটা আসলে কেমন। হ্যাঁ, যে হচ্ছে আমরা জানি যে স্লাইড ব্লিডিং যদি পেশেন্ট বলে, তাহলে আমি মোটামুটি আপনার থ্রেটেড অ্যাবর্শনের দিকে যেতে পারে। তারপরে আপনার ইনকমপ্লিট একটোপিক প্রেগনেন্সির দিকে যেতে পারে। তারপরে সে যদি প্যাসেজ অফ যে গ্রেপ লাইক স্ট্রাকচারের হিস্ট্রি দেয়, তাহলে হচ্ছে ধরেন মোলার প্রেগনেন্সির দিকে যেতে পারে। তারপরে প্যাসেজ অফ ফ্লেশি মাসের যদি হিস্ট্রি দেয়, সেখান থেকে আমরা কমপ্লিট বা ইনকমপ্লিট অ্যাবর্শনের ডায়াগনোসিসে আসতে পারি। তারপরে আর কি হিস্ট্রি নিব, আমি পেশেন্টের হচ্ছে কন্ট্রাসেপশনের হিস্ট্রি নিব, যে সে কি ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করে। কারণ আমরা জানি যে একটোপিকের আর একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইন্টারউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এবং হিস্ট্রি অফ টেকিং অ্যাবর্টিফিশিয়াল এজেন্ট, এটার হিস্ট্রি নিব। দেন আমরা আসি যে পেশেন্টের এক্সামিনেশন করব। এখন এক্সামিনেশন আমরা জানি, এক্সামিনেশন আন্ডারে আমি ফার্স্টে জেনারেল এক্সামিনেশন করব, তারপরে হচ্ছে পার অ্যাবডোমিনাল করব, পার ভাইজানাল এক্সামিনেশন করব। এখন জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমি পেশেন্টের হচ্ছে পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, টেম্পারেচার দেখবো, অ্যানিমিয়া দেখবো। আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে আপনার অ্যাবডোমেনটা কেমন আছে, যে টেন্স, টেন্ডার অ্যাবডোমেন কিনা, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন কিনা, বা ইউটেরাসটা আমি ফিল করার চেষ্টা করবো, বা কোনো অ্যাবডোমেনে কোনো লোয়ার অ্যাবডোমেনে কোনো মাস পাচ্ছে কিনা সেটাও দেখবো। কারণ আমরা জানি যে ক্রনিক যে ইক্টোপিক গুলো, ওখানে হচ্ছে আমরা একটা লোয়ার অ্যাবডোমিনাল মাস পেতে পারি অনেক সময়। তারপরে আপনার আমি পারভেজানাল এক্সামিনেশন করবো। পারভেজানাল এক্সামিনেশনে আমি কি দেখবো, ফার্স্ট ইন্সপেকশন করে দেখবো যে ব্লিডিং, যেটা বলবো ব্লিডিং আদৌ আছে কিনা, থাকলে কেমন। দেন আমি পারস্পেকুলাম এক্সামিনেশন করতে পারি, যে অসটা কেমন, প্রোডাক্ট কোনো প্রোডাক্ট হ্যাঙ্গিং আছে কিনা। বায়োম্যানুয়াল এক্সামিনেশন করতে পারি আমি, দেখতে পারি যে সাইজ অফ দ্য ইউটেরাসটা কেমন। তারপরে আপনার হচ্ছে ফর্নিক্স টেন্ডার কিনা, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস আছে কিনা, এগুলো দেখতে পারি। আর ইনভেস্টিগেশন কি করতে পারি, ইনভেস্টিগেশনের মধ্যে আমি আপনার ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস আর হচ্ছে ফর ম্যানেজমেন্ট পারপাস কিছু ইনভেস্টিগেশন করতে পারি। কনফার্মেশন অফ ডায়াগনোসিস এর মধ্যে আপনার আমি তো এট ফার্স্ট সিরাম বেটা সিজি দিব, এবং বেটা সিজি যদি আপনার সেন্টারে অ্যাভেলেবেল না থাকে, বা হচ্ছে ডিলে, রিপোর্ট আসতে ডিলে হয়, তাহলে আমরা ওকে বেড সাইড ইউরিন পিটি করাবো। দেন আপনার আমি ম্যানেজমেন্ট একটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন দিব। আর ম্যানেজমেন্ট পারপাসে আমি যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ব্লাড গ্রুপিং আর এস টাইপিং করাবো, আরবিএস করতে দিব, তারপরে এইচবিএসএজি করতে দিব, পেশেন্টের টিএইচএইচ 84 করতে দিব, ইউরিন আরএমই করতে দিব, এগুলো আমি করতে দিব। তো নেক্সট ম্যাডামের যে কোয়েশ্চেনটা ছিল, যে ধরো তোমার কাছে পেশেন্টটা আসলো, পেশেন্টটা তোমার অন জেনারেল এক্সামিনেশনে তুমি পেলা যে পেশেন্টটার হচ্ছে ট্যাকিকার্ডিয়া আছে, পেশেন্টটার বিপি হচ্ছে 80-40, আর 10 স্ট্যান্ডার্ড অ্যাবডোমেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আর পার ভাইজানাল এক্সামিনেশন, তুমি সার্ভাইকাল মোশন টেন্ডারনেস পেলা। এখন তোমার ডায়াগনোসিস কি হবে? তো তখন আমি বললাম, ম্যাডাম রাপচার একটোপিক প্রেগন্যান্সি উইথ শক। এখন ম্যাডাম বললো, তাহলে তোমার ফার্দার ম্যানেজমেন্ট কি হবে? তো ফার্দার ম্যানেজমেন্ট তাহলে আমরা জানি যে এখানে আমাদের ম্যানেজমেন্ট আসবে রিসাসিটেশন অ্যান্ড ল্যাপারোটমি। হ্যাঁ, এখানে কিন্তু রিসাসিটেশন ফলোড বাই ল্যাপারোটমি হবে না, আমি রিসাসিটেশন করবো পেশেন্টটাকে, পাশাপাশি আমি পেশেন্টটাকে হচ্ছে আপনার ল্যাপারোটমির জন্য রেডি করতে থাকবো। এখন
আমরা জানি যে রিসাসিটেশনে আমি এবিসি অ্যাপ্রোচে যাব পেশেন্টকে ফার্স্টে, তারপরে ক্যাথেটারাইজেশন করব, ইউরিন আউটপুট যেটা এটা হচ্ছে মনিটর করব, পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করবো অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট, অ্যাবাউট হার ডায়াগনোসিস, a huge amount of blood transfusion may need, patient may need ICU support, এগুলো দিয়ে আমি পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করবো এবং হচ্ছে ইনফর্ম রিটেন কনসেন্ট নিবো পেশেন্ট পার্টির কাছ থেকে। আর হচ্ছে দেন আমি হচ্ছে পেশেন্টকে তো ল্যাপারোটমির জন্য হচ্ছে রেডি করলাম। এখন বিফোর অপারেশন আমি ইনসিশন দেওয়ার আগে কি করব, ইনসিশন দেওয়ার আগে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া হচ্ছে পেশেন্টকে হচ্ছে অ্যানেস্থেসিয়া দিব, দেন আমরা ল্যাপারোটমি শুরু করব। ল্যাপারোটমি আমি যখন পেরিটোনাল ইনসিশন দেবো, পেরিটোনাল ইনসিশন দেওয়ার পরে আমি কি করবো, পেরিটোনিয়াল ইনসিশন দেওয়ার পরে আমি যেই পেরিটোনিয়ামে যে ক্লটেড ব্লাড গুলা পাবো ওগুলা হচ্ছে রিমুভ করে ফেলবো। তারপরে আমি যেই পেরিটোনিয়ামে যেই ব্লাড কালেকশন থাকবে ওটা আমি হচ্ছে সাকশন দিয়ে সাকশন দিব, যাতে আমার হচ্ছে ফিল্ডটা মোটামুটি ক্লিয়ার হয়, যাতে আমি আমার যেই একটোপিকের সাইড যেটা সেটা যাতে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। দেন আমি ইউটেরাসটা গ্রাফস করে আমি একটোপিক সাইড আইডেন্টিফাই করবো অ্যান্ড হচ্ছে ক্ল্যাম্প করবো। দেন আমি অপোজিট সাইড ওভারি অ্যান্ড আপনার টিউব যেটা এটা হেলদি আছে কিনা দেখবো। দেখার পরে আমি যে দেখবো যে যদি এক্সটেন্সিভ ড্যামেজ যদি হয় আমার রাপচার সাইডটা, তাহলে আমি হচ্ছে সালপিঙ্গেক্টমি করে দিব। মোটামুটি যে আমার এই পুরোটা স্টেশনে মোটামুটি এই কোশ্চেন গুলাই ফেস করতে হয়েছে। আর হচ্ছে আমি মাঝখানে হচ্ছে আপনার দেন হচ্ছে সালপিঙ্গেক্টমি করার পরে আপনার হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দিব, একটা ড্রেন টিউব দিয়ে আসবো। এই মোটামুটি আপনার এখান থেকে এই কোশ্চেন গুলাই ছিল। দেন আমরা আসি হচ্ছে পরের একটা আইও স্টেশন। এই স্টেশনে আপনার হচ্ছে কন্ট্রাসেপশন নিয়ে হচ্ছে কোশ্চেনটা মেইনলি ছিল। এখানে গিয়ে আপনার এই সিনারিও ছিল 26 years old lady has delivered a baby vaginally 6 weeks back. How will you select contraceptive method for her? দেন হচ্ছে আমার নেক্সট আনসার ছিল যে হচ্ছে কাউন্সিলিং। আমি ফার্স্টে কন্ট্রাসেপশনের জন্য আমি কাকে কাউন্সিলিং করব, কাউন্সিলিং করব আমি বোথ মাদার অ্যান্ড হচ্ছে অ্যান্ড হাজব্যান্ড, দুজনকে আমার কাউন্সিলিং করতে হবে। আর টাইমিং অফ কাউন্সিলিংটা আসলে আমার হচ্ছে কখন হবে, আমরা জানি যে আইডিয়ালি এটা হচ্ছে প্রি কনসেপশনাল পিরিয়ডে আমি পেশেন্ট বা তার হাজব্যান্ডকে কাউন্সিলিং করব, এবং অ্যান্টিনেটাল কেয়ারে যখন আমার কাছে পেশেন্ট আসবে তখন আমি কাউন্সিলিং করব। দেন আমি হিস্ট্রি নিব পেশেন্টের। এখানে হিস্ট্রি কিন্তু আমার কজ সিমটম এগুলো দিয়ে হবে না, কন্ট্রাসেপশনের হিস্ট্রি আমি হচ্ছে পেশেন্টের ইন্ডিকেশন কি, কোন কন্ট্রাসেপশনের ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এগুলো মাথায় রেখে আমি পেশেন্টের মোটামুটি হিস্ট্রি নিব। এখন দেখেন আমি হিস্ট্রি নিব কি, যে হচ্ছে তার এজ কত, এখানে তো 26 ইয়ার্স দেওয়া আছে। সাথে আমি হিস্ট্রি নিব যে প্রি প্রেগনেন্সি তার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলটা কেমন ছিল, ইরেগুলার কোনো ব্লিডিং এর হিস্ট্রি ছিল কিনা, তার হচ্ছে ফাইব্রয়েডের কোনো ফাইব্রয়েড ইউটেরাসের কোনো হিস্ট্রি আছে কিনা, তার ইউটেরাইন কোনো হচ্ছে কনজেনিটাল কোনো অ্যানোমালি আছে কিনা, তারপরে হচ্ছে আপনার কোনো ডায়াবেটিস, প্রেশার বা স্ট্রোকের কোনো হিস্ট্রি আছে কিনা, গল ব্লাডার ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা, আগের একটোপিকের কোনো হিস্ট্রি আছে কিনা, থ্রোম্বোএমোলিক ম্যানিফেস্টেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, কার্ডিয়াক ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা। মোটামুটি এই হিস্ট্রি গুলা আমরা যে পেশেন্টের কাছ থেকে নিব, বা ব্রেস্ট ক্যান্সারের কোনো হিস্ট্রি আছে কিনা। দেন আমাদের এইম অফ কাউন্সিলিং, যেটা এইম অফ কাউন্সিলিংটা আসলে ঠিক কি, এটা হচ্ছে রিস্টোরেশন অফ ম্যাটারনাল হেলথ স্ট্যাটাস বাই অ্যাটলিস্ট 2 years হচ্ছে বার্থ স্পেসিং অ্যান্ড অ্যাভয়েড রিপিটেড চাইল্ড বার্থ রিলেটেড হেলথ হ্যাজার্ড। এখন আমরা আসি যে হচ্ছে এই যে আপনার হচ্ছে মেথড অফ কন্ট্রাসেপশন, মেথড অফ কন্ট্রাসেপশন যেটা সেটা আসলে হিস্ট্রির পাশাপাশি কিছু জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করবে, যে ম্যাটারনাল যে ব্রেস্ট ফিডিং স্ট্যাটাস এটার উপরে ডিপেন্ড করবে আপনি কি ধরনের কন্ট্রাসেপশন মাটাকে হচ্ছে দিবেন, বা হচ্ছে ম্যাটারনাল হেলথ স্ট্যাটাসটা হচ্ছে কেমন, বা আপনার
ডিউরেশন অফ কন্ট্রাসেপশন শি হচ্ছে ওয়ান্টেড, এটার উপর ডিপেন্ড করবে, বা হচ্ছে নাম্বার অফ চাইল্ড কয়জন, এর উপরে ডিপেন্ড করে আমি মেইনলি কন্ট্রাসেপশনটা হচ্ছে সিলেক্ট করতে পারবো। এখন আসি যে কি কি কন্ট্রাসেপশন তাকে দিতে পারি। আমি দিতে পারি হচ্ছে তাকে, সে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ থাকে, তো আমি হচ্ছে তাকে ল্যাকটেশনাল অ্যামাইনিয়া মেথডের কথা বলতে পারি। তারপরে আপনার আমি স্টেরয়েডাল কন্ট্রাসেপশনের কথা তাকে বলতে পারি। তো এই কোশ্চেনের পরে নেক্সট কোশ্চেন ছিল যে স্টেরয়েডাল কন্ট্রাসেপশনে তুমি কোন কন্ট্রাসেপশনটা তার জন্য প্রিফার করো। দেন আমার আনসার ছিল যে আমি তাকে হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল দেবো। তো প্রজেস্টেরন অনলি পিল, যেটা প্রজেস্টেরন অনলি হচ্ছে পিলে আপনার হচ্ছে কেন তুমি প্রজেস্টেরন অনলি পিল সিলেক্ট করলা। তো প্রজেস্টেরন অনলি পিল আমরা জানি যে এটা হচ্ছে নো এফেক্ট অন, নো অ্যাডভার্স ইফেক্ট অন ব্রেস্ট ফিডিং অ্যান্ড নো অন অ্যান্ড অফ হচ্ছে রেজিমেন অ্যান্ড ইট টেক ইজিলি। হ্যাঁ, and, তো আর এটা হচ্ছে যে কোনো সময় থেকে আমরা প্রেগনেন্সির পিরিয়ডে যে কোনো সময় থেকে আমরা হচ্ছে এটা স্টার্ট করতে পারি। দেন আমার হচ্ছে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন ছিল যে এর কিভাবে হচ্ছে সে হচ্ছে পিলটা আসলে ইয়ে করবে, খাবে। হ্যাঁ, তো পিলটা কিভাবে খাবে, এটা হচ্ছে আপনার আহ, তার ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন থেকে হচ্ছে পিলটা খাওয়া শুরু করবে। একটা নির্দিষ্ট টাইমে, দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময়ে সে খাবে। সে কোনো ব্রেক দিবে না, কন্টিনিউয়াসলি সে খেয়ে যাবে। যদি সে কোনো পিল খেতে কোনোদিন ভুলে যায় এবং সেটা 3 ঘন্টার মধ্যে হয়, তো সে সাথে সাথে সেই পিলটা খেয়ে নেবে, আর পরবর্তী পিলগুলো সে নিয়ম অনুযায়ী খাবে। আর যদি এমন হয় যে সে একদিনের একটা পিল খেতে ভুলে গেছে, তাহলে সে আপনার যখন মনে পড়বে তখন ওই পিলটা খেয়ে ফেলবে, আর তারপরে বাকি গুলো সে নিয়ম মেনে খাবে। আর এমন যদি হয় যে পরপর 2টা পিল খেতে সে ভুলে গেছে, তাহলে সে পরবর্তী 2 দিন মানে একটা পিলের সাথে আর একটা পিল, মানে 2টা করে পিল সে পরবর্তী 2 দিন খাবে। সাথে সে 7 দিনের জন্য এক্সট্রা করে সে হচ্ছে প্রোটেকশন নেবে। সেটা হতে পারে কন্ডোম বা অ্যাবস্টিনেন্স, সে অ্যাবস্টিনেন্সে থাকতে পারে। এটা তাকে বুঝিয়ে দিতে হবে। আর এটা কিভাবে কাজ করে, তার মানে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এটা মেইনলি হচ্ছে সার্ভাইকাল মিউকাসটাকে হচ্ছে ঠিক করে হচ্ছে স্পার্ম পেনিট্রেশন হতে দেয় না। আর আপনার অ্যাট্রফি, এন্ডোমেট্রিয়ামের হচ্ছে অ্যাট্রফি করে এটা হচ্ছে আপনার ব্লাস্টোসিস, যেটা এটাকে সিস্টের ইমপ্লান্টেশনটা প্রিভেন্ট করে। আর 2% ক্ষেত্রে এটা হচ্ছে ওভুলেশনও ইনহিবিশন করে। দেন হচ্ছে আপনার নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল যে হচ্ছে আমরা কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল পেশেন্টকে দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো। কখন, যদি সে নন ল্যাকটেটিং মাদার হতো তাহলে আমি দিতে পারতাম, বা 6 মাস পর থেকে আমি হচ্ছে পেশেন্টটাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল শুরু করতে পারবো। এখন কেন আমি এখানে দিচ্ছি না, এই পেশেন্টটাকে দিচ্ছি না, তো এই পেশেন্টটাকে কেন দিচ্ছি না, কারণ এটা মিল্ক সাপ্রেশন করতে করে, এই জন্য আমরা এই পেশেন্টটাকে দিচ্ছি না। আর কি কি মেথড আমি তাকে অফার করতে পারি, যেমন হচ্ছে আমি লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে তাকে আমি ইমপ্লানন অ্যাডভাইস করতে পারি, কপার ইন্টারটেন কপার ডিভাইস অ্যাডভাইস করতে পারি, বা তাকে আমি হচ্ছে কন্ডোমও অ্যাডভাইস করতে পারি। তাহলে এখানে দেখেন যে আমি কিন্তু মেইনলি প্রজেস্টেরন অনলি পিল নিয়ে কথাবার্তা বলেছি, কারণ আমার এখানে কোয়েশ্চেন গুলো কিন্তু প্রজেস্টেরন অনলি পিল নিয়েই ছিল। কারণ ম্যাডামের চেকলিস্টে ওই যে যেটা বললাম যে ম্যাডামের চেকলিস্টে আসলে প্রজেস্টেরন অনলি পিল রিলেটেড সবকিছু ছিল। তো যখন আমি প্রজেস্টেরন অনলি পিলের এসেছিলাম, তখন ম্যাডাম আমাকে এই কোয়েশ্চেন গুলো করেছেন, আর বাকিগুলো থেকে জাস্ট নাম জিজ্ঞেস করেছে। আচ্ছা, এখন আমরা আসি তাহলে যে হচ্ছে আমাদের আরেকটা আইওই থেকে আরেকটা স্টেশন ছিল, সেটা হচ্ছে আপনার যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট নিয়ে একটা স্টেশন ছিল। এই স্টেশনটা কি ছিল, এটা হচ্ছে আপনার একটা সিনারিও যেটা ছিল আপনার এ পেশেন্ট কাম টু ইউ উইথ 38+ উইকস অফ প্রেগনেন্সি, প্যারা 1 ভিডি, লেবার পেইন ফর 14 আওয়ার্স। দেন হচ্ছে ম্যাডাম আমাকে আরো কিছু হিন্টস দিয়েছিলেন যে তার পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, তার অস্টোমি পেলা যে হচ্ছে 8 cm,
আর মেমব্রেন রাপচার হচ্ছে 2 hours ব্যাক, অ্যান্ড তার sagittal হচ্ছে suture যেটা, এটা হচ্ছে লাইজ ইন দা ট্রান্সভার্স হচ্ছে ডায়ামিটার অফ দ্য ম্যাটার্নাল পেলভিস। তো এখন তোমার ডায়াগনোসিসটা, দেন আমি হচ্ছে বলেছিলাম যে হচ্ছে সেকেন্ড গ্রাভিডা, 38+ উইকস প্রেগনেন্সি উইথ প্রোলং ফার্স্ট স্টেজ অফ লেবার উইথ হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। দেন হচ্ছে ম্যাডামের কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান। তো দেখেন নেক্সট প্ল্যান যেটা আমি বলেছিলাম যে হচ্ছে যেহেতু পেশেন্টটা প্রোলং ফার্স্ট স্টেজ অফ লেবারে আছে, তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারের যেই আমরা যেই মেইনলি যে ম্যানেজমেন্ট গুলা দিই ওইভাবেই বলেছিলাম যে হচ্ছে আমি অ্যাসিওর করবো পেশেন্টকে হচ্ছে সাপোর্টিভ কেয়ার দেবো। সাপোর্টিভ কেয়ারের মধ্যে পেশেন্টের হাইড্রেশনটা মেনটেন করবো, পেশেন্টকে এনকারেজ ফর ওয়াকিং অ্যান্ড evacuation of the bladder frequently, and give analgesia if she complain severe abdominal pain, এগুলো। আর আমরা জানি যে অ্যাক্টিভ ফার্স্ট স্টেজ অফ লেবারে আমরা হচ্ছে 30 মিনিট পর পর ম্যাটার্নাল ইউটেরাইন কন্ট্রাকশন, যেটা কন্ট্রাকশন ডিউরেশন, ইন্টেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সিটা দেখবো। আর আপনার ফিটাল হার্ট রেটটা দেখবো 30 মিনিট পর পর। আর 4 আওয়ারলি পেশেন্টার আমি পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার এগুলো দেখবো। আর আপনার পারভাইজানাল এক্সামিনেশন করে দেখবো যে হচ্ছে সার্ভাইকাল ডায়ালেটেশনটা কেমন, তারপরে লাইকারের কালারটা কেমন, ডিসেন্ট অফ দা হচ্ছে ফিটাল হেড হচ্ছে কতটুকু হলো, এগুলো দেখবো। এবং এই সব কিছু আমরা রেকর্ড ইন দা হচ্ছে পার্টোগ্রাফে রেকর্ড করব। যেহেতু এইটা আপনার হচ্ছে প্রলং ফার্স্ট স্টেজ অফ লেবার আছে, আমি কন্টিনিউয়াস একটা ফিটাল মনিটরিং করতে পারি সিটিজি দিয়ে। দেন আমার নেক্সট কোয়েশ্চেন ছিল যে আফটার 4 আওয়ার্স তুমি দেখলা যে তোমার পারভাইজানাল ফাইন্ডিং was fully dilated, or sagittal suture same lies in the sagittal suture in the transversely পাচ্ছ তুমি। দেন তোমার হচ্ছে নেক্সট তোমার প্ল্যান কি? তাহলে নেক্সট প্ল্যান আমার সেম, যে হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করব, দেন হচ্ছে আমি সাপোর্টিভ কেয়ার দিব, এবং পেশেন্টের 5 মিনিট পর পর আমি এখানে হচ্ছে পেশেন্টের ফিটাল হার্ট রেট মনিটর করব, ইউটেরাইন হচ্ছে কন্ট্রাকশনটা কেমন এটা মনিটর করব। ইউটেরাইন কন্ট্রাকশন যদি আমার এখানে হচ্ছে কম মনে হয়, তাহলে আমি এখানে ফিটাল ডিস্ট্রেস যদি না থাকে, তাহলে আমি এখানে আপনার হচ্ছে আমরা অক্সিটোসিন হচ্ছে ড্রিপ অগমেন্টেশনের জন্য দিতে পারি। দেন হচ্ছে আপনার এই দেন আমার হচ্ছে নেক্সট ছিল, তুমি কোশ্চেন ছিল যে তুমি কতক্ষণ এখানে হচ্ছে ওয়েট করবা। তো আমি এখানে বলেছিলাম যে আমি 30 মিনিট ওয়েট করবো, কারণ যেহেতু পেশেন্টটা মাল্টিগ্রাভিডা এবং পেশেন্টটা এখন সেকেন্ড স্টেজ অফ লেবারে আছে, তাহলে আমি এখানে 30 মিনিট ওয়েট করবো। দেন 30 মিনিট পরে তুমি যে দেখলা যে ডেলিভারি হচ্ছে না, তখন তোমার মোড অফ ডেলিভারিটা কি হবে? দেন হচ্ছে মোড অফ ডেলিভারিটা আমার হবে হচ্ছে অ্যাসিস্টেড হচ্ছে ভ্যাজানাল ডেলিভারি। অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি আইডিয়ালি তুমি হচ্ছে কোনটা হচ্ছে প্রিফার করবা? আমি ভেন্টোসটা প্রিফার করব, কারণ হচ্ছে আমরা জানি ম্যাল রোটেটেড অর নন রোটেটেড হেডে আমরা হচ্ছে আইডিয়ালি আমরা ভেন্টোসটা অ্যাপ্লাই করি। তুমি আর কি অ্যাপ্লাই করতে পারো এখানে? আমি হচ্ছে ফোরসেপস অ্যাপ্লাই করতে পারি, তবে আগে ম্যানুয়াল রোটেশন অফ দা হেড করে নিব, দেন আমি ফোরসেপস অ্যাপ্লাই করব। দেন তুমি কি এখানে সিজার করবা? হ্যাঁ, যদি আমার ভেন্টোস বা ফোরসেপস ফেল করে, ফিটাল ডিস্ট্রেস যদি থাকে, তাহলে আমি এখানে সিজারিয়ান সেকশনে যাব। দেন ম্যাডামের কোশ্চেন ছিল, ধরো পেশেন্টটা অবস্ট্রাকটেড লেবারে চলে গেছে, তো তুমি কি দেখে বুঝবা যে হচ্ছে পেশেন্টটা অবস্ট্রাকটেড লেবারে চলে গেছে? এখন অবস্ট্রাকটেড লেবারে তাহলে আমি এখানে অন জেনারেল এক্সামিনেশনে হচ্ছে দেখবো, পেতে পারি যে হচ্ছে পেশেন্ট এক্সস্টেড, ডিহাইড্রেটেড, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে। আবার আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে পাবো যে পেশেন্টের ইউটেরাইন কন্ট্রাকশন যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি হচ্ছে সবকিছু হচ্ছে ঠিক আছে। দেন হচ্ছে ফিটাল হার্ট রেট যেটা,
সেটা হচ্ছে থাকতেও পারে, নাও থাকতে পারে অবস্ট্রাকটেড লেবারে, আবার থাকলেও আপনার ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। এখন পারভাজানাল এক্সামিনেশনে আমি পেতে পারি যে ড্রাই হট ভ্যাজাইনা, ভালভাল ইডিমা পেতে পারি, অ্যান্ড লার্জ যে ক্যাপুট ফর্মেশন হতে পারে বেবির। দেন তাহলে তোমার ফার্দার ম্যানেজমেন্ট কি হবে? ফার্দার ম্যানেজমেন্ট আমার হচ্ছে, আমি ফার্স্টে জেনারেল মেজার নিব পেশেন্টের জন্য। যেহেতু পেশেন্ট ডিহাইড্রেটেড, তাহলে হচ্ছে তার ডিহাইড্রেশন কারেকশন করব। পেশেন্টের হচ্ছে মেমব্রেন রাপচার, আমি পেশেন্টটাকে অ্যান্টিবায়োটিক দিব, পেশেন্টটাকে সেটেল করব। দেন আমি হচ্ছে অপারেশনের জন্য পেশেন্টটাকে হচ্ছে রেডি করব। আমি যদি বেবি অ্যালাইভ থাকে তাহলে আমি হচ্ছে পেশেন্টটাকে সিজারিয়ান সেকশনের জন্য রেডি করব। আর যদি হচ্ছে বেবি ডেড হয় তাহলে আমি ডিস্ট্রাকটিভ প্রসিডিউরে যাব। এখন দেন আমার নেক্সট কোয়েশ্চেন ছিল যে এটার কি কি কমপ্লিকেশন হতে পারে। তাহলে আমরা জানি যে অপসের যে কোনো পেশেন্টের যখন আমরা কমপ্লিকেশন বলবো তখন দুই ভাগে বলবো, যে ম্যাটারনাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন। তাহলে ম্যাটারনাল কমপ্লিকেশন কি হতে পারে? ইমিডিয়েটলি মা এক্সস্টেড থাকবে, ডিহাইড্রেটেড থাকবে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তারপরে আপনার যে পিপলস ডিউরিং ডেলিভারি তার হচ্ছে পিপিএইচ ডেভেলপ করতে পারে, এটা ইউটারাস রাপচার হয়ে যেতে পারে। তারপরে যে পিপলস সেপসিস ডেভেলপ করতে পারে আফটার ডেলিভারি পেশেন্টের। এন্ড রিমোট আমরা জানি যে জেনিটোরিয়ানারি ফিস্টুলা হচ্ছে পেশেন্টে ডেভেলপ করতে পারে। ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে? ফিটাল কমপ্লিকেশন, ফিটাসের অ্যাসফিক্সিয়া হতে পারে, ইন্টারটেন ফিটাল ডেথ হতে পারে, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হতে পারে পেশেন্টের। তাহলে মোটামুটি আপনার আমাদের এই যে সেশনটা ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট নিয়ে মোটামুটি আপনার এই কোয়েশ্চেন গুলাই আমাদের হচ্ছে ফেস করতে হয়েছিল। দেন আমরা আসি নেক্সট আপনার হচ্ছে স্টেশনে। এটা আপনার হচ্ছে কাউন্সিলিং স্টেশন ছিল একটা। কাউন্সিলিং স্টেশন আপনার মেইনলি আপনার এনএনকেফালি যে বেবি নিয়ে একটা কাউন্সিলিং স্টেশন ছিল। আর আরেকটা কথা, যেটা আমাদের সময় কাউন্সিলিং কিন্তু মাত্র একটা এসেছিল, কিন্তু আমাদের আগের বার যে কাউন্সিলিং কিন্তু টোটাল 5টা এসেছিল, এবং 5টার মধ্যে 5টাই আপনার যে আইওই স্টেশন হিসেবে ওখানে ছিল। তো আমাদের এবার প্রসিডিউর কিন্তু অনেকগুলো এসেছে, 6টা প্রসিডিউর এসেছে। তো এখন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে অল্টারনেটিভলি কাউন্সিলিং এন্ড প্রসিডিউর অল্টারনেটিভলি আসছে। তো আপনাদের জন্য কিন্তু কাউন্সিলিংটা অনেক ইম্পর্টেন্ট। এখন আসি আমরা হচ্ছে কাউন্সিলিং এর এই যে পয়েন্ট গুলো দেখছেন, মোটামুটি এগুলো আমি হচ্ছে জেনেসিস এর বাংলা কাউন্সিলিং হচ্ছে বই থেকেই নিয়েছি। এই আপনি মেইনলি এই পয়েন্ট গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে পেশেন্টকে কাউন্সিলিং করবেন। এগুলো বলার সময় বলার দরকার নেই। আর কাউন্সিলিং ইংরেজিতে করবেন না বাংলায় করবেন, এটা হচ্ছে আমরা বাংলায় কাউন্সিলিং হচ্ছে করে এসেছি, ম্যাডামরা কেউ কোনো কথা বলেননি। তো হচ্ছে কারণ পেশেন্ট আপনার যে থাকবে সে তো আসলে হচ্ছে আহ, আমরা মানে বাংলায় না বললে আপনার কথা তো আসলে বুঝবে না, এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, এখন আমি আসি যে কাউন্সিলিং এ। আসসালামু আলাইকুম মা, আমি যে ডক্টর শারমিন ইয়াসমিন, আমি আপনার সাথে আপনার বাচ্চার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। দেন আমি 2 নম্বর পয়েন্ট মাথায় চিন্তা করে বললাম যে মা, আপনি যে আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টটা আমাদের কাছে নিয়ে এসেছেন, সেখানে আপনার হচ্ছে বাচ্চার কিছু সমস্যা দেখা গিয়েছে মা। আপনি মন খারাপ করবেন না এটা নিয়ে। আপনার সাথে কি আর কেউ আছে যিনি আপনার বাচ্চার সমস্যা সম্পর্কে জানতে চান? তিনিও চাইলে আমাদের আলোচনায় অংশ নিতে পারেন। দেন আমি বললাম যে আপনার যে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটা আমরা যেটা দেখেছি, বাচ্চার যে সমস্যাটা আছে এটাকে আমরা বলি যে অ্যানেনকেফালিক ফিটাস। এই বাচ্চাগুলোর মূলত মাথার খুলি এবং মগজটা তৈরি হয় না, এটি একটি জন্মগত ত্রুটি। এটাকে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট। এটা আপনার 1000 জন বাচ্চার মধ্যে একজন বাচ্চা এই ধরনের অসুস্থ বাচ্চা জন্মাতে পারে, এবং ছেলে বাচ্চাদের তুলনায় মেয়ে বাচ্চারা এই ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়।
আর মা, আপনি আপনাকে বা আপনার স্বামীকে এইটা নিয়ে দায়ী করবেন, কারণ এই রোগের আসল কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা গেছে এর পিছনে অনেকগুলো কারণ দায়ী থাকতে পারে, যেমন পরিবেশগত কারণ দায়ী থাকতে পারে, বা কিছু ওষুধ নেওয়ার কারণে, যেমন মির্গি রোগীদের ক্ষেত্রে আমরা যে সোডিয়াম ভ্যালপ্রয়িক অ্যাসিড দিই, থ্যালিডোমাইড দিই, বা হচ্ছে আপনার মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে, বা ফলিক অ্যাসিড নামক যে ট্যাবলেটটা আছে, এটা যদি আমরা বাচ্চা গর্ভধারণের 3 মাস আগ থেকে 3 মাস পর পর্যন্ত যদি না নিই, বা পরিবারে যদি এমন বাচ্চা জন্মের ইতিহাস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের বাচ্চা জন্মাবার সম্ভাবনা থাকে। এই এই যে এই সমস্যাটা আল্ট্রাসোনোগ্রাম করে মোটামুটি আমরা হচ্ছে 100% হচ্ছে ডায়াগনোসিস করে ফেলতে পারি বাচ্চার সমস্যাটা। এটার সাথে আরো কিছু সমস্যা বাচ্চার থাকতে পারে, যেমন ওপেন স্পাইনা বাইফিডা থাকতে পারে, হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে, ক্লেফট লিপ থাকতে পারে, কনজেনিটাল অ্যানোমালি অফ দা হার্ট থাকতে পারে। দেন এই বাচ্চাটা আপনার মায়ের পেটে যতক্ষণ থাকে তখন বাচ্চা ঠিক মতো বেঁচে থাকে এবং নড়াচড়াও মা ঠিক মতো বুঝতে পারে, কিন্তু জন্মাবার পরে বাচ্চাটা 2 থেকে 3 ঘন্টার বেশি বাঁচে না। এই জন্য সব থেকে, যেহেতু বাচ্চাটা জন্মাবার পরে বাঁচে না, সেহেতু এটার সব থেকে উত্তম সমাধান হচ্ছে গর্ভপাত করে ফেলা। এখন আপনি যদি গর্ভপাত না করেন, তাহলে এটা দেখা যায় যে 40 সপ্তাহ পর্যন্ত বাচ্চাটা হচ্ছে পেটের মধ্যে হচ্ছে থাকতে পারে। পরবর্তীতে প্রসব ব্যথা এটা দেরিতে উঠতে পারে। ডেলিভারির সময় বাচ্চার মুখ বের হতে পারে এবং কাঁধ আটকে যেতে পারে। ডেলিভারির পরে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, এবং এই বাচ্চাটার জন্য মায়ের গর্ভে পানির পরিমাণ বেড়ে যেতে পারে, এই জন্য বাচ্চার পজিশন ঠিক না থাকতে পারে। এই সমস্যাগুলো মায়ের হতে পারে যদি আপনি হচ্ছে দ্রুত গর্ভপাত না করান। আর এই যে গর্ভপাত করানোর জন্য আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। আপনার মোটামুটি 3-4 দিন সময় লাগতে পারে। আমরা চেষ্টা করব স্বাভাবিকভাবে মাসিকের রাস্তা দিয়ে বাচ্চাটাকে হচ্ছে গর্ভপাত করানো। এই জন্য আমরা প্রসব ব্যথা ওঠানোর জন্য মিসোপ্রোস্টল বা প্রোস্টাগ্ল্যান্ডিন-E2 জেল, যেটা এটা আপনার হচ্ছে জরায়ুর মুখে দিব। এটা প্রসব ব্যথা উঠতে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনার সাথে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে একজনকে রাখতে হবে। আর আপনার রক্তের গ্রুপের একজন রক্তদাতা প্রস্তুত রাখতে হবে, যদি বাচ্চা জন্মাবার পরে রক্তের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রক্তের প্রয়োজন হয়, তাহলে যাতে আমরা দ্রুত রক্তটা পেতে পারি। এখন আমরা এই যে বললাম যে হচ্ছে বাচ্চার কাঁধ আটকে যেতে পারে। বাচ্চার যদি কাঁধ আটকে যায়, তাহলে আমরা কাঁধের যে হাড়টা এটা ভেঙেও বাচ্চা ডেলিভারি করা লাগতে পারে। আর আপনাকে যে বললাম যে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, যাতে অতিরিক্ত রক্তক্ষরণ না হয় সেই জন্য আমরা আমাদের সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখবো। আর আপনাকে যখন আপনাকে ছুটির কাগজে আমরা হচ্ছে সব ওষুধ, সব নির্দেশনা লিখে দিব। আর আপনার মিল্ক সাপ্রেশনের জন্য আমরা হচ্ছে ওষুধ দিয়ে দিব। এই সমস্যা যেটা, এটা পরবর্তীতে যদি আপনার একজন বাচ্চা এই ত্রুটি নিয়ে জন্মায়, পরবর্তীতে এই রকম বাচ্চা হওয়ার সম্ভাবনা 5 ভাগ থাকে। আর যদি 2 জন বাচ্চা পরপর এরকম সমস্যা নিয়ে জন্মায়, তাহলে পরবর্তীতে 13 ভাগ চান্স থাকে এই ধরনের বাচ্চা জন্মাবার। এখন এই যেই আপনার যে সমস্যাটা, এটার পরবর্তীতে আপনি এই বাচ্চা গর্ভধারণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এবং নিয়মিত গর্ভধারণের আগের 3 মাস এবং গর্ভধারণের পরবর্তী 3 মাস নিয়মিত ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খাবেন, তাহলে 70 ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাটা হয় না।
আর ডাক্তার দেখাবেন, ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখবেন, ক্ষতিকারক কোনো ওষুধ খেলে সেটা হচ্ছে বর্জন করবেন। আর মা, আপনি হচ্ছে চিন্তা করবেন না, এই ধরনের মায়েরা পরবর্তীতে সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারে। দেন আমার আচ্ছা লাস্ট পয়েন্টে আমরা চলে আসব যে মা, আপনার কি আর কিছু জানার আছে? আপনি কি আমার সব কথা বুঝতে পেরেছেন? আপনার এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ সহকারে ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে মোটামুটি আপনার এই আমাদের কাউন্সিলিং সেশন ছিল। আর এই যে কাউন্সিলিং আপনি যে করবেন হচ্ছে যে পেশেন্টটাকে, এখানে একজন ম্যাডাম বসা থাকবে, আর আপনি কাউন্সিলিং যে করবেন একজন আপু বসে থাকবে। তো আপুকে কাউন্সিলিং করবেন, উনি হচ্ছে আপনার যদি কোনো পয়েন্ট বাদ যায় তাহলে আপু আপনাকে হিন্টস দিবে, এবং ম্যাডামও আপনাকে দেখা যায় কোনো পয়েন্ট বাদ গেলে হচ্ছে আপনাকে কোশ্চেন করলো, আপনার মাথা থাকলে সেটাও আপনি আনসার হচ্ছে দিতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আমাদের তাহলে প্রসিডিউর গেল, হচ্ছে হচ্ছে কাউন্সিলিং গেল। এখন আমরা আসি আমাদের হচ্ছে হচ্ছে পার্টোগ্রাফে। পার্টোগ্রাফ আপনার হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের একটা পার্টোগ্রাফ নিয়ে কোশ্চেন ছিল, যে হচ্ছে আপনার পেশেন্টের নাম, কখন ভর্তি হয়েছে পেশেন্টটা, রাপচার মেমব্রেন কখন হয়েছে। পেশেন্টটা আমাদের কাছে যখন এসেছে, যে একটার দিকে এসেছে পেশেন্টটা, 3টার দিকে এসেছে পেশেন্টটা, একটার দিকে তার মেমব্রেন রাপচার হয়েছে। আর আপনার 3টার আমাদের কাছে যখন এসেছে তখন সার্ভাইকাল ডাইলেটেশন পেয়েছি 5 সেন্টিমিটার, তার মানে কি পেশেন্ট অ্যাক্টিভ লেবারে চলে গেছে। ফিটাল হেড প্যালপেবল পাচ্ছি, 3 পিপ প্যালপেবল পাচ্ছি ফিটাল হেড। ফিটাল হার্ট রেট দেওয়া আছে, কন্ট্রাকশন দেওয়া আছে। তাহলে আমরা এখানে পার্টোগ্রাফ হচ্ছে প্লট করব। আর দেখে ঠিক 7টার দিকে, মানে হচ্ছে 4 ঘন্টা পরে আবার হচ্ছে সব ফাইন্ডিংস দেওয়া আছে। এখন আমরা আসি যে হচ্ছে আমাদের পার্টোগ্রাফটা। আচ্ছা, এখানে দেখেন যে যে উপরে আসলে সব পেশেন্টের যে আইডেন্টিফিকেশন, যে আইডেন্টিফিকেশনের জন্য যে ইনফরমেশন সবকিছু লেখা আছে। আর আপনার এই যে পার্টোগ্রাফ প্লটিং, আমরা জানি যে পার্টোগ্রাফ প্লটিং আমরা সব সময় হচ্ছে আপনার ইয়ে দিয়ে শুরু করব। আপনার হচ্ছে এই যে সার্ভাইকাল হচ্ছে ডাইলেটেশন যেটা আছে, সার্ভাইকাল ডাইলেটেশন দিয়ে শুরু করব। তাহলে হচ্ছে এখানে আমরা দেখলাম যে হচ্ছে পেশেন্ট আমাদের কাছে এসেছে যে হচ্ছে 5 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন নিয়ে। তাহলে হচ্ছে আমি অ্যালার্ট লাইন বরাবর অবশ্যই প্লট করব। আর অ্যালার্ট লাইন বরাবর যে প্লট করব, আহ কাজ করছে না কেন? আচ্ছা, তাহলে অ্যালার্ট লাইন বরাবর যে প্লট করলাম সবকিছু অ্যালার্ট লাইন থেকে এখন আমি ডানে বসাবো। তাহলে হচ্ছে ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড। ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড মেইনলি আমরা হচ্ছে পার অ্যাবডোমিনালি দেখবো। পার অ্যাবডোমিনালি কি, আমি হচ্ছে 5টা হচ্ছে আঙ্গুল অ্যাবডোমিনে হচ্ছে বসাবো। ফিটাল হেড যেটা, এটা হচ্ছে প্যালপেট করে দেখবো যে আমি হচ্ছে কতটুকু পাচ্ছি, 5 ভাগের কতটুকু অ্যাবডোমিনে পাচ্ছি, সেই অনুযায়ী আমি প্লট করবো। তাহলে এখানে হচ্ছে 3 পিপ দেওয়াই আছে। তাহলে আমি এই যে 3 পিপের ঘরে ঘরে হচ্ছে প্লট করলাম সার্কেল দিয়ে। দেন হচ্ছে আমি ম্যাটারনাল হচ্ছে কন্ট্রাকশন, ওখানে হচ্ছে আপনার 10 মিনিটে 2টা কন্ট্রাকশন ছিল, এবং 20 থেকে 40-এর মধ্যে যদি আমি কন্ট্রাকশন পাই তাহলে হচ্ছে আপনার এরকম ক্রস দিয়ে আমি আমার যেই গ্রাফ ফিল আপ করবো। ম্যাটারনাল পালস, বিপি যেগুলো দেওয়া আছে, ফিটাল হার্ট রেট দেওয়া আছে, সেটা আমি একদম এই যে যে সার্ভাইকাল ডাইলেটেশনের ঘরটা ফিল আপ করলাম, এখান থেকে সবকিছু রাইটে প্লট করব। দেন দেখেন আমি হচ্ছে 4 ঘন্টা পরে 7টার দিকে আবার হচ্ছে আপনার সার্ভাইকাল ডাইলেটেশন যেটা, এটা ছিল আপনার হচ্ছে 9 সেম। তো 9 সেম এটাও কিন্তু অ্যালার্ট লাইন বরাবর আমার পড়ে গেছে। দেন আমি এই যে অ্যালার্ট লাইন বরাবর বাকিগুলোও বসিয়েছি। এখানে কিন্তু দেখেন আমার ফিটাস কিন্তু বাচ্চা কিন্তু ভালো আছে, কারণ হচ্ছে এখানে অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার, হচ্ছে মোল্ডিং মাত্র 2+, ফিটাল হার্ট রেট ভালো আছে 150। দেন হচ্ছে আমি বাকিগুলো ইউটেরাইন কন্ট্রাকশন আগের থেকে বেড়ে গেছে, যে আমরা 10 মিনিট এখন 3টা কন্ট্রাকশন পাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা জানি যে অ্যালার্ট লাইন বরাবর বা অ্যালার্ট লাইন থেকে লেফট সাইডে যদি হচ্ছে আপনার আমি আমার
সার্ভাইকাল যে ডায়ালেটেশন এটার প্লটিংটা হয়, তার মানে এটার হচ্ছে প্রোগ্রেসটা ভালো। আর যদি আপনার অ্যালার্ট লাইন থেকে রাইট বা অ্যাকশন লাইনের দিকে যায়, তাহলে এটার জন্য আমাদের হচ্ছে পরবর্তী মেজারে যেতে হবে। তো আমাদের এই প্লটিংটা ছিল, প্লাস হচ্ছে কমেন্ট কি নিচে হচ্ছে কমেন্ট দেওয়া ছিল, তো আমরা দেখেই বুঝতে পারছি এটা আসলে স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ লেবার। তাহলে মোটামুটি আমাদের আপনার পার্টোগ্রাফ যেটা এটা মোটামুটি শেষ। এখন আসি আপনার হচ্ছে প্রসিডিউর। প্রসিডিউর যেটা ওই যে আপনাদের আগে যেটা বললাম যে প্রসিডিউরের মধ্যে তিনটা স্টেপে আমরা তিনটা স্টেপ মেইনলি আমরা মাথায় রেখে প্রসিডিউরটা হচ্ছে করব। প্রি প্রসিডিউর, প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর, এটা আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আপনার আমি আরো কিছু আপনাদের জন্য স্লাইড নিয়ে এসেছি। এটা হচ্ছে যে জানুয়ারি আপনার 24-এ যেই আমাদের অস্থির কোশ্চেন গুলা ছিল, স্টেশন গুলা ছিল, ওইগুলার স্লাইড নিয়ে এসেছি। আর আপনার হচ্ছে জুলাই 23-এ আপনার যেই কোশ্চেন গুলো আজকে থেকে ছিল সেইগুলোর কিছু স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইগুলো দেখলে আসলে আপনার জন্য ডিসিশন নেওয়া ইজি হবে, যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কি পড়তে হবে বা হচ্ছে কতটুকু পড়তে হবে। আচ্ছা, আর আমি মোটামুটি আপনার তিনটা প্রসিডিউর এখন হচ্ছে দেখিয়ে দিব। আর হচ্ছে বাকি আমাদের নেক্সট হাব যেটা, তাহলে টোটাল 8টা স্টেশন আমি হচ্ছে কাভার করবো টোটাল। আর হচ্ছে নেক্সট হাব যেটা 7টা স্টেশন, এটা পরবর্তীতে আমাদের যেই আপু আছেন, তৃপ্তি আপু, উনি নেবেন। হ্যাঁ, দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথায় সুবিধা হবে, যেখানে আপু, সুবিধা। 2 নাম্বার স্লাইডটা একবার দেখানো যাবে? হুম? আপু কথা বোঝা যাচ্ছে না। বলছি লাস্টের দিকে যে স্লাইড গুলা দেখাচ্ছিলেন একটা একটু দেখতাম ও আমি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আপু, অবশ্যই। আর আপু, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি প্রসিডিউরটা আহ শেষ করি, হুম। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, এই যে আপু এর পরেরটা। এই পরেরটা, এই যে এটা হচ্ছে হ্যাঁ, থ্যাংক 24 ইউ। জানুয়ারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 24শে জানুয়ারি। ক্যামেরাটা মনে হয় ঠিক নেই, ক্যামেরাটা ঘুরে দেন। আপু, স্লাইড কি চেঞ্জ করে দিব? জি আপু। আচ্ছা, ঠিক আছে। না, আমি যে হ্যাঁ, আর এই পরের যেটা, এটা দেখালেই শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে প্রসিডিউর, যে তিনটা প্রসিডিউর আমি দেখাবো, এই তিনটা হচ্ছে শুরু করি। ফার্স্টে আমি আপনাদেরকে ফোর্সেস ডেলিভারি যেটা, এইটা দেখাই। হুম, এর কি এখানে দেখা যাবে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমি এখন হচ্ছে প্রসিডিউর দেখাচ্ছি। আমি হচ্ছে বললাম, তাহলে আমি ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে ফোর্সেস ডেলিভারিটা। ফোর্সেস ডেলিভারির মধ্যে তাহলে আমার প্রি প্রসিডিউর কি বলবো? এট ফার্স্ট আই গ্রিট দ্য পেশেন্ট, ইন্ট্রোডিউস মাইসেলফ, কাউন্সিল and reassure the patient and explain the patient about what I'm going to do. Then I check that
the presence of third person, privacy, good light source, evacuation of the bladder, and take consent. And I also to ensure the presence of my assistant neonatologist. Then I to check my logistic. Logistic কি এখানে আমার লাগবে হচ্ছে a pair of obstetric forceps, and episiotomy kit, wash kit, and equipment for baby resuscitation. Then I take the patient at the edge of the bed in lithotomy position, and I prepare myself surgically. দেন এইটা মোটামুটি আমাদের হচ্ছে প্রি প্রসিডিউরের মধ্যে। তো এই কথাগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রসিডিউরে ঘুরে ফিরে একই রকম হবে, যেটা আমাদের লাগবে সেটা বলবো, আর যেটা লাগবে না সেটা আমরা বাদ দিয়ে দিব। দেন আমরা আসি হচ্ছে প্রসিডিউরে at first I give হচ্ছে লজিস্টিক যখন বলবেন সাথে হচ্ছে আমরা হচ্ছে চেক করে নিব, যদি এক্সট্রা কিছু থাকে আমার দেখা যাচ্ছে বাদ পড়ে গেল, তখন আমরা হচ্ছে আপনার দেখে বলে দিব যে আমাদের যে আরো কিছু বাদ গেল কিনা এগুলো। তাহলে হচ্ছে at first I give them হচ্ছে perineal wash, then drap the patient, then do pervaginal examination that whether it fulfill the criteria of forceps delivery or not. Then I prepare my forceps blade that it lock together and fit well or not. Then I lubricate the blade, and then I hold the left blade with my left hand, and left blade সবসময় হচ্ছে মায়ের যেটা লেফট থাকবে সেটা আমাদের হচ্ছে লেফট ব্লেড হবে, and left blade with my left hand, and place my finger of right hand with the vagina, and introduce the forceps blade in between the fetal head and my finger. Then after application of forceps blade, then I depress the handle to the perineum and ask my assistant to hold it. Then I apply the right blade in the same procedure, and then lock the blade and hold it the handle by placing my middle finger in between the shank and my middle and my ring and index finger on the either side. Then I give traction at first horizontally backward, then upward and forward toward mother abdomen. And during this time, ask my assistant to give continuous perineal guard, and in between contraction, she check fetal heart rate, and when crowning occur, then I give episiotomy. Then after delivery of the fetal head, I unlock the forceps blade, at first the right one, then the left one. Then I deliver the rest of the body in lateral flexion. Then I hand over the baby to the neonatologist for resuscitation. Then I manage the active stage, third stage actively. Then I check the perineum and cervix for NATR, and then আমি চলে যাব যে রিপেয়ার এপিsiotomy, and then আমি চলে যাব পোস্ট প্রসিডিউরে, যে I unlock the all instrument and keep them into chlorine solution, and thanks mother and reassure her, and give perineal wash, and cover her and reposition her, and keep her under observation and keep everything record. মোটামুটি আপনার এটা হচ্ছে যে পোস্ট প্রসিডিউর, মোটামুটি দেখা যাবে যে প্রত্যেকটা প্রসিডিউরেরই পোস্ট প্রসিডিউর গুলা মোর অর লেস একই রকম থাকবে। তাহলে আমাদের এখানে আপনার হচ্ছে আপনার ফোর্সেপ ডেলিভারি যেটা সেটা শেষ হলো। এখন আমি দেখাবো যে হচ্ছে ক্যাথেটারাইজেশন।
তাহলে হচ্ছে আমাদের ক্যাথেটারাইজেশনটা আপনার হচ্ছে সেম। আমি হচ্ছে আপনার প্রি প্রসিডিওরের মধ্যে কিছু কথাবার্তা বলবো, প্রসিডিওরের মধ্যে কিছু কথাবার্তা বলবো, আর পোস্ট প্রসিডিওরের মধ্যে কিছু কথাবার্তা বলবো। এখন প্রি প্রসিডিওরের মধ্যে কি বলবো, যে হচ্ছে যে at first I greet the patient and introduce to myself and counsel and explain the patient about what I'm going to do. Then I ensure the presence of third person, privacy, good light source. And এখানে যেমন আমরা evacuation of bladder বলবো না, কারণ এখানে তো আমি ক্যাথেটার করছি। আর I ensure the presence of my assistant and take consent. Then I ensure the present check my logistic, the wash kit, the catheter with Euro bag, 10 cc distilled water, and 10 cc disposable syringe and Jesoken jelly. Then to keep the patient at the bed on dorsal position with proper exposure, and I prepare myself with washing my hand and wiring the gloves. Then আমি চলে আসি প্রসিডিউরে সেম আমি হচ্ছে give perineal wash, then পেরিনিয়াল ওয়াশ আমরা জানি যে পেরিনিয়াল ওয়াশ আমরা দিব যে হচ্ছে প্রথমে একটা কটন বল একটা ল্যাবিয়া মেজোরাতে হচ্ছে দিয়ে ফেলে দেবো উপর থেকে নিচে, পরেরটা আবার অ্যানাদার সাইডে দিব এবং মাঝখান দিয়ে একটা দিয়ে আমি ফেলে দিব। টোটাল 3টা কটন বল এখানে আমরা ইউজ করব। দেন আমরা আসি যে হচ্ছে then I place my left hand to left finger of left hand to apart the labia majora, and ask my assistant to give catheter with Eurobag aseptically. And I hold the catheter 4 centimeter below the eye with medium size artery forceps. With medium size artery forceps, then I take lubricant at the tip of the catheter. Then I introduce catheter into the external urethral meatus. Then after insertion, I check that passage of urine or not. Then ask my assistant to inflate the balloon with distilled water. Then I check check the catheter that it fit well or not. Then after checking, I fix it in the maternal thigh with adhesive tape. Then আবার আমরা হচ্ছে পোস্ট প্রসিডিউরে চলে আসবো, যে থ্যাঙ্কস মাদার, assure her, and remove my gloves and keep them into chlorine solution, and keep everything record. এই তো, তাহলে আমাদের মোটামুটি আপনার হচ্ছে ক্যাথেটারাইজেশন শেষ। এখন আসি এমভিএ প্রসিডিউর যেটা এখানে আপনার এখানেও সেম, আমি আপনার প্রি প্রসিডিউর যেটা সেম কথাবার্তা বলবো, যে at first I greet the patient and introduce myself and counsel the patient, reassure the patient, and explain the patient about what I'm going to do. And I ensure the presence of third person, privacy, good light source, take consent, evacuation of the bladder, and then I ensure before starting my procedure, I ensure that the size of the uterus must be below 12 weeks. And I before 30 minutes of procedure, I give analgesia to the patient. Then I ensure then I take my logistic MVA syringe with cannula, then wash kit, Volselam, কাসকস বাইভালভ স্পেকুলাম, এগুলো আমি আমার লজিস্টিক চেক করে নিব। Then I keep the patient at the edge of the bed in lithotomy position, and I prepare myself surgically. Then I prepare the এমভিএ সিরিঞ্জ। যদি এমভিএ সিরিঞ্জ আপনার প্রিপেয়ার করা না থাকে তাহলে এটা আপনাকে বলতে হবে যে
এমবিএস সিরিঞ্জ আমি হচ্ছে প্রিপেয়ার করব। দেন হচ্ছে এই যে লক ভালভ যেটা, হ্যাঁ পিন্স ভালভ যেটা, পিন্স ভালভ আমি হচ্ছে লক করব, একসাথে দুইটা লক করতে হবে। তাহলে লক দা পিন্স ভালভ অ্যান্ড পুল ব্যাক দা প্লাঞ্জার, এটা হচ্ছে আপনার প্লাঞ্জার, পুল ব্যাক দা প্লাঞ্জার অ্যান্ড এটা হচ্ছে পুল ব্যাক দা প্লাঞ্জার আপ টু দা প্লাঞ্জার আর্ম লক। হ্যাঁ, প্লাঞ্জার আর্ম লক করা পর্যন্ত আমি এটাকে আপনার হচ্ছে পুল করব, হ্যাঁ পুল ব্যাক করব। দেন আই স্টার্ট মাই প্রসিডিউর। তাহলে প্রি প্রসিডিউর আমার গেল। এখানে এবার আমি আসি প্রসিডিউরে। প্রসিডিউরটা সেম, যে হচ্ছে আই গিভ ভার্বাল ওয়াশ, গ্র্যাব দা হচ্ছে পেশেন্ট, ডু বায়োম্যানুয়াল এক্সামিনেশন টু অ্যাসেস দা সাইজ অফ দা uterus and position of the uterus. Then I insert Katzpah's bivalve speculum into the vagina and fix it. Then I remove clotted blood from the cervix, if any. Then I hold the if paracervical block need, then I give paracervical block. Then I hold the anterior lip of the cervix with valsalum gently. The gently valsalum দিয়ে ধরলাম। Then আমি then I insert cannula cannula into the uterus up to the fundus, small size cannula up to the fundus to measure the size of the uterus. Then I remove it. Then I remove the cannula and I insert the appropriate size cannula, then appropriate size cannula up to the fundus and slightly withdraw it. Then I attach the MBA syringe with the cannula and with the cannula and rotate the MBA syringe on 80 degree, 2 and 10 o'clock position, forward and backward movement. Then when the syringe fill more than half with the product, then I open the then I again close the pins valve and remove it in a strainer, and then I again repeat the procedure up to sign of completion. আমরা জানি যে sign of completion হচ্ছে pink foam into the, when pink foam come into the cannula without any tissue, and gripping sensation with the cervix, the cannula, and feel of beauty sensation. এগুলো আসলে sign of completion আমরা বুঝবো। Then after sign of completion, I remove all the instrument and keep them into chlorine solution and do bimanual examination to again assessment of the size of the uterus and firmness of the uterus, and to check the product and send them for histopathological examination. Thanks mother, and reassure her and give her wash her perineum and reposition wash her perineum and cover her and repositioning her, and keep her under observation and advise her for contraception, and advise her to come immediately when she faces prolonged bleeding or prolonged cramping or fever or fever with chill. Then I with this I complete my procedure. তাহলে মোটামুটি আমাদের এখানে আপনার হচ্ছে তিনটা প্রসিডিউর শেষ। এখন আপনাদের কি আর কিছু জানার আছে? আর কোনো কোশ্চেন আছে? কেউ আছেন? কেউ নেই মনে হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট আপু মনে হয় লাইনে আছে না? তাহলে আপু প্রসিডিউর কি ইংলিশে বলতে হবে না বাংলায় বললে হবে? না, প্রসিডিউর আপু পুরোটা ইংলিশে বলতে হবে।
আমি জাস্ট যেই জায়গাগুলো আসলে আপনাদের জানানো দরকার ছিল ওইটুকু জাস্ট বাংলায় বলেছি, কিন্তু আমিও মোটামুটি আপনার পুরোটাই কিন্তু ইংলিশে বলার চেষ্টা করেছি। আপু প্রসিডিউর ইংলিশে বলতে হবে, আপনার আইওই স্টেশন যেগুলো আছে এগুলো ইংলিশে বলতে হবে, শুধু আপনি কাউন্সিলিং স্টেশন যেটা সেখানে আপনি বাংলায় বলতে পারবেন, আর বাকি সব আপনাকে ইংলিশে বলতে হবে। আর কিছু আপু? ওকে। হ্যালো, আমাকে কি শোনা শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুরু করতে পারি আমরা, স্লাইড দেখা যাচ্ছে। ওকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডাক্তার তৃপ্তি। আমরা হচ্ছে গিয়ে এফসিপিএস মিড টার্ম রিকলিং অস্কি কিছু ডিসকাস করেছি। আমার আগের জন্য তো বেশ কয়েকটা স্টেশন আপনাদের সাথে ডিসকাস করেছি। আমি এইবারের সেশনে যে কিছু অস্কি এবং হচ্ছে কিছু আইওই স্টেশন ছিল সেটার ব্যাপারে একটু ডিসকাস করব। নর্মালি আমাদের স্টেশন থাকে 10টা আর আইওই থাকে 5টা। হ্যাঁ, তো মোট আমাদের 15টা স্টেশন থাকে। কেন আমরা আইওই 5টা আলাদা করে বলতেছি এবং 10টা স্টেশন আলাদা বলতেছি সেটাও আপনারা সামনে একটু আর কি আউটলাইন পাবেন। আচ্ছা, প্রথম আমার যে প্রসিডিউর গুলো আমি ডিসকাস করব, একটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রেস, নিওনেটাল রিসাসিটেশন আর ক্যাঙ্গারু মাদার কেয়ার। হ্যাঁ, এটার মধ্যে মোস্ট অফ দা আমরা যারা আছি ট্রেনিং, আমরা মোটামুটি ভার্টিক্যাল ম্যাট্রেস আর নিওনেটাল রিসাসিটেশনের ব্যাপারে একটু ধারণা রাখি। যেটা আমাদের ধারণার বাইরে ছিল সেটা ছিল ক্যাঙ্গারু মাদার কেয়ার। দো আমরা মানে ওয়ার্ডটা দিয়ে পরিচিত, বাট এই এর ডিটেলস সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা থাকে না। হ্যাঁ, তবে যারা ইওসি ট্রেনিং করেছেন কিছুটা হইলেও ম্যাডামরা এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেখানোর চেষ্টা করে। আচ্ছা, তাহলে প্রথম স্টেশনটা ছিল ভার্টিক্যাল ম্যাট্রেস। কি ছিল লেখা? লেখা ছিল যে ইউ আর সার্জিক্যালি স্ক্রাবড। হ্যাঁ, আপনি অলরেডি সার্জিক্যালি প্রিপেয়ার্ড এবং আপনাকে বলেছে ভার্টিক্যাল ম্যাট্রেস সুচার পারফর্ম করতে উইথ রিপস নট। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আপনার সামনে কিছু অ্যাপারেটাস দেওয়া ছিল। কি কি দেওয়া ছিল? একটা মডেল দেওয়া ছিল, সাথে ছিল একটা নিডল হোল্ডার, একটা আর্টারি, একটা টুথ, আর হচ্ছে একটা সিজার এবং একটা প্রোভাইডেড সুচার ম্যাটেরিয়াল ছিল। আচ্ছা, তো এখানে আসলে যে প্রবলেমটা ছিল যে আমাদেরকে যখন অস্কি স্টেশনে ঢোকানো হয় এতজন ক্যান্ডিডেট থাকে, তো ম্যাডামরা দুই ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, মানে গ্রুপিং হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এভাবে। তো দুইটা গ্রুপের একসাথেই অস্কি এবং আইওই স্টেশন হয়। তাদেরটা শেষ হওয়ার পরে আবার দুই গ্রুপ ঢুকে। হ্যাঁ, তো মোটামুটি পুরো রুমের এক পাশে থাকবে একটা গ্রুপ আর এক পাশে থাকবে আরেকটা গ্রুপ। তো যখন আমরা ভার্টিক্যাল ম্যাট্রেস এই জিনিসটা পারফর্ম করতেছিলাম, ইউজুয়ালি কোনো প্রসিডিউরে আমাদেরকে কখনোই ধরেন এই টাইপের যেগুলো সুচারিং যে টাইপের প্রসিডিউর থাকে এগুলোতে নর্মালি আমাদের পারফর্ম করতে হয়, কিছু বলতে হয় না। বাট এখানে একটা ফ্যালাসি ছিল যে যারা এক পাশের গ্রুপ তাদের কাছে যে ম্যাডাম বসেছিলেন উনি বলছে যে আপনাকে বলতে হবে। হ্যাঁ, আপনি যেটা করতেছেন সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। আর আরেকটা গ্রুপ, লাকিলি আমি ওই গ্রুপে ছিলাম, উনি বললো যে আপনি পড়েছেন, বুঝেছেন এবং আপনি পারফর্ম করবেন, কোনো কথা বলবেন না। হ্যাঁ, তো উনি আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কোনো কথা বলা যাবে না, জাস্ট আপনি পারফর্ম করে রেখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ফার্স্টে যেহেতু বলে দিছে আপনি সার্জিক্যালি স্ক্রাবড, বলে দেওয়ার পরেও ইট ইজ সেফার যে আপনি প্রি প্রসিডিউর গুলো সবগুলোই বলবেন। হ্যাঁ, যে আসসালামু আলাইকুম আপনি আগে ডিসক্রাইব করলেন, তারপর আপনি বললেন যে বিফোর I will do scrubbing, then I will do gowning, gloving, and then after I am surgically prepared and then I will check my logistics. হ্যাঁ,
লজিস্টিক্স এখানে কি কি লাগবে, সুচার ম্যাটেরিয়াল, নিডল হোল্ডার, টুথ, ফরসেপ, হ্যাঁ এগুলো আপনি বললেন, অ্যান্ড আ সিজার। আচ্ছা, তো এখানে স্টেপস, যেহেতু হচ্ছে স্টেপস আসতে পারে, যেহেতু এখানে একটা স্টেপের কথা আছে যে কিছু কিছু ম্যাডাম স্টেপস শুনতে চাইছে, তো এই জন্য আমি এখানে আমার স্লাইডের মধ্যে স্টেপস গুলোকে লিখেছি যে অ্যাজ আই এম ইন দ্য মিডল অফ এ প্রসিডিউর আই এম সার্জিক্যালি স্ক্রাবড। হ্যাঁ, মানে আপনি অলরেডি এখানে যেহেতু বলে দিছে, প্রি প্রসিডিউর গুলো তেমন আসে না, তবে মিস করার থেকে আপনি যদি বলে যান যতটুকু সময় আপনার বলতে লাগবে, মানে ইটস ভেরি মাইনর। তো বলে ফেললে যদি কোনো পয়েন্ট পাওয়া যায়, আসলে আমরা তো জানি না ওখানে কি কি পয়েন্টের জন্য মার্কস দেয়া, তো বলে ফেলাইটাই সেফ। আচ্ছা, আই উইল চেক মাই লজিস্টিক্স, কি কি, নিডল হোল্ডার, টুথ ডিসেক্টিং ফরসেপস, সুচার ম্যাটেরিয়াল এন্ড কাটিং সিজার। কি কি ইনশিওর করতে হবে, অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেশিয়া এন্ড আ গুড লাইট সোর্স। আচ্ছা, এখানে অনেকজন যেটা আমরা প্রবলেম ফেস করেছিলাম যে যেহেতু আমরা ভার্টিক্যাল ম্যাট্রেস সবাই কম বেশি ওটিতে দেই, বাট যেটা আমরা করি না হচ্ছে আমরা কখনো ডিসক্রাইব করি না, and in a procedure you have to describe it in English। হ্যাঁ, কোনো বাংলা এখানে বলা যাবে না। তো আপনি যখন এই পুরো স্টেপ ডিসক্রাইব করবেন আপনাকে অবশ্যই ইংলিশে ডিসক্রাইব করতে হবে। সো এখানে এই জন্য আমি এই স্টেপ গুলোকে ভেঙে ভেঙে লিখেছি যে হোল্ড দ্য নিডল হোল্ডার বাই ইনসার্টিং দ্য থাম্ব, এবং এটাকে ভেঙেই ম্যাডাম জিজ্ঞেস করছিল যে তুমি যে নিডল হোল্ডার ধরেছো তুমি আঙ্গুলগুলো কোথায় দিয়েছো আমাকে বলো। হ্যাঁ, তো এখানে আমরা যে ইনসার্টিং দ্য থাম্ব এন্ড দ্য রিং ফিঙ্গার into the ring of the instruments and supporting the instrument by the index finger। হ্যাঁ, আমরা অলওয়েজ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমাদের নিডল হোল্ডারকে সাপোর্ট দিই। তো এই লাইনটাই অনেকজন বলতেছিল যে আমি এটাকে এক্সপ্রেস করতে যাই কিন্তু আমি বলতে পারতেছি না, এভাবে বলতেছিল। আচ্ছা, হোল্ড দ্য নিডল বাই দ্য টুথ ডিসেন্ডিং ফোরসেপ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনি সাপোজ ইয়েটা নিডলটা আপনি ঠিক মতো ধরেননি, রাইট অ্যাঙ্গেলে ধরেননি, বা হচ্ছে গিয়ে 2/3 1/3 এর যে জাংশনটা আপনি মেনটেন করেননি, আপনি যখনই ম্যানিপুলেশন করবেন নেভার হোল্ড দ্য নিডল উইথ দ্য হ্যান্ড, আপনি কোনোভাবে ওই নিডলটা হাত দিয়ে ধরবেন না। ম্যাডামরা তাকাই থাকে ওই জিনিসটাই দেখার জন্য। আমি যখন ম্যানিপুলেশন করতেছি, মানে আমি নিজেকে বারবার কাউন্সিলিং করতেছি, কোনোভাবেই নিডলটা হাত দিয়ে ধরা যাবে না। হ্যাঁ, তো ম্যাডাম দেখে তাকায় আছে আমার দিকে যে কি টাইমে সে আমাকে ক্যাচ করতে পারে যে আমি নিডলটা হাত দিয়ে ধরছি। হ্যাঁ, তো at a junction of 2/3 anterior and posterior 1/3 I will give the first bite on either edge of the wound keeping the needle right angle। এটাও তো একটা খেয়াল করে না, আপনি দিবেন কিন্তু প্রপোর্শনটা আপনাকে মেইনটেইন করতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে আসতে হবে। তাহলে প্রথম আপনি বাইটটা একটু ইনসিশন সাইড থেকে 2x এ নিয়েছেন, এবং ডেপথ তো 2x নিতে হবে আপনাকে। আপনি যখন এখান থেকে ডিস্টেন্সটা নিচ্ছেন 2x, ডেপথটাও আপনার 2x হতে হবে। হ্যাঁ, এই রুলসটা ইম্পর্টেন্ট। Distance of the suture entry from the wound edge will be roughly equal to the length of the depth, যেটা আমি বললাম যে আপনি যদি 2x নেন তাহলে আপনার ডেপথ তো 2x হতে হবে, এটাও ওনারা শুনতে চায়। Reverse the needle direction of the needle by holding it, এই যে আপনি এখন রিভার্স করবেন। আমাদের কিন্তু অভ্যাস, যেহেতু আমাদের ওটি তাড়াতাড়ি করা লাগে, আমাদের অভ্যাসকে আমরা হাত দিয়েই এটাকে করি, রিভার্স করি। এখানে অবশ্যই আপনাকে টুথ দিয়ে এটাকে রিভার্স করতে হবে। এটাই হলো আপনার এখানে মেইন কাটিং পয়েন্টটা। আচ্ছা, তারপর কি, এই যে দেন আই উইল টাই দ্য নট অন আ সাইড অফ দি wound বাই রিপস নট। হ্যাঁ, রিপস নট কি প্রথম থ্রো আপনার সিঙ্গেল হবে, সেকেন্ড থ্রো আপনার ডাবল হবে। ঠিক আছে, অল দ্য পয়েন্ট শুড লাই অন দ্য সেম লাইন। এই যে দেখেন এখানে সেম লাইনে কিন্তু পয়েন্টগুলো, হ্যাঁ সেম লাইনে। এই জিনিসটা কেন বলছে, অনেকজন ওই যে হরাইজন্টাল ম্যাট্রেস এবং ভার্টিক্যাল ম্যাট্রেসে আমরা আসলে ওটিতে এটা দিয়ে অনেক অভ্যস্ত, কিন্তু আমি নিজেও দেখলাম আমি এক পয়েন্টে কনফিউজ হয়ে গেলাম, আমি কি আসলে তো ভার্টিক্যালি তো দিয়ে আসছি, হ্যাঁ ওটা তো ভার্টিক্যালি, আমি তো জানি তো ভার্টিক্যালি, কেন জানি ওই টাইমে আসলে নিজেকে খুব সন্দেহ হয়। and I will cut the suture properly। আচ্ছা, কাটিংটা ওনারা কিছুই বলে নাই, তো হঠাৎ করে আমার টাই শেষ, আমি বসে আছি, তো বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো সিজারটা, তো আমি খুব মানে শ্রদ্ধা দিয়ে আর কি বললাম যে ম্যাডাম আমি কি কেটে দিব, বলে দাও।
তো আমি কেটে দিলাম, তারপরে দেখলাম যে সে কি জানি একটা মার্ক করলো। তখন আমি বুঝতে পারলাম যে আসলে সুচার, সে বলছে সুচার টাইং, বাট এখানে কিন্তু সুচারটাকে যে আপনি টাই করার পরে কাট করছেন এটারও মার্কিং ছিল। হ্যাঁ, তাহলে আপনি কাট করবেন কোথায় সেটাও ইম্পর্টেন্ট। এই যে এখানে যেখানে আপনার নটটা দিয়েছেন তার অপোজিট সাইডে আপনাকে কাটটা দিতে হবে। হ্যাঁ, এটাও ম্যাডাম নোটিস করে। আচ্ছা, কাট করার পরে শেপ আসতে হবে। এই শেপটাও ম্যাডাম আমার থেকে, যখন আমি কাট করে দিয়েছিলাম, ম্যাডাম এটা অনেকক্ষণ অ্যানালাইসিস করার পরে তারপর এটা ফেলে দিয়েছিল। তো কাট হতে হবে এরকম, মানে আপনি যখন কাট দিবেন সুতা, তখন সুতার অ্যাপিয়ারেন্সটা এরকম আসতে হবে, তাইলে আপনার কাটিংটা ঠিক আছে। তো এখানে হচ্ছে কি মেইন যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে আপনার ডিস্টেন্স এবং ডেপথ, তারপর আপনি এই যে রিভার্স করেছেন কিনা সেটা, আর হচ্ছে আপনি সুচার কাট করেছেন কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে কি আপনার খেয়াল রাখতে হবে। তো বোঝার উপায় হচ্ছে আপনাকে যা যা ওখানে সোর্স বা আপনার হচ্ছে লজিস্টিক্স দিবে, আপনি খেয়াল করবেন যে আপনাকে কি কি লজিস্টিক্স দিছে, বিকজ ওখান থেকে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন যে আপনার কি কি ব্যবহার করতে হবে এবং আপনার নেক্সট স্টেপটা কি হওয়া উচিত, বা কোন স্টেপ কি মিস যাচ্ছে কি। হ্যাঁ, এই জিনিসটা থেকে আপনি হিন্ট পাবেন। আচ্ছা, এটা দিয়ে আপনাদের ভার্টিক্যাল ম্যাট্রেসের যে স্টেশনটা সেটা এন্ড হবে। নেক্সট আমাদের নিওনেটাল রিসাসিটেশন সিনারিও ছিল যে ইউ আর ইন আ লেবার রুম, a primary lady delivered a baby parvaginally 15 minutes ago, but the baby is not breathing. বলে দিয়েছে যে baby is not breathing, heart rate is 40 beats per minute, you are surgically prepared. তার মানে আপনাকে কিন্তু অলরেডি বলে দিয়েছে আপনার সার্জিক্যালি প্রিপেয়ার্ড, আপনার বেবি পেশেন্টের বেবি নট ব্রিদিং এবং হার্ট রেটও বলে দিয়েছে। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি, যেহেতু ব্রিদিং নাই এবং হার্ট রেটও কম, তাহলে আমাদের এখানে মেইন যেটা চাচ্ছে সেটা হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশনটাই শুনতে চাচ্ছে। হ্যাঁ, তবে আমরা যেটা জানি আমরা সেভাবে ফলো করব, আমরা প্রি প্রসিডিউরকে ওইভাবে করেই ফলো করব, যে সিন্স আই এম সার্জিক্যালি প্রিপেয়ার্ড আই উইল চেক মাই লজিস্টিক্স। হ্যাঁ, এভাবে করে আমরা প্রি প্রসিডিউরটা অবশ্যই, যে কোনো স্টেশনে হোক তারা আমাকে বলুক প্রিপেয়ার্ড নট প্রিপেয়ার্ড, আমরা আমাদের প্রি প্রসিডিউরকে যত শর্ট করে আনা হোক বাট স্টিল বলে যাব। তাহলে at first আমি শুরু থেকেই শুরু করতেছি। at first I will greet the mother and introduce myself. হ্যাঁ, এটা আপনি পুরোটাই প্রথম যে ইয়াটা আপনি ইংলিশে বললেন, কাউন্সিল হার, আমি আমার মাকে জানাচ্ছি যে আপনার আপনার বাবুর অবস্থা কি, আপনার বাবুকে আমরা একটু দেখছি। হ্যাঁ, আমাদের লজিস্টিক্স কি কি, অবশ্যই লজিস্টিক্স এর মধ্যে স্টেরাইল শীট, মিউকাস সাকার, স্টেথোস্কোপ, অক্সিজেন সোর্স, আম্বু ব্যাগ, এন্ডোট্রাকিয়াল টিউব, ল্যারিঙ্গোস্কোপ এন্ড থার্মোমিটার। হ্যাঁ, এগুলো সব আপনাকে বলতে হবে, কোনো একটা মিস গেলে হবে না। আচ্ছা, কিন্তু আপনার এটা মনে রাখতেই হবে, জিনিসটা এরকম না আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন, আপনি যা চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি ওগুলাই বলা শুরু করবেন। ঠিক আছে, কিপিং দ্য বেবি ইন নিউট্রাল পজিশন, the head is tilt and chin lift. হ্যাঁ, সামটাইমস jaw thrust, তা আমরা বেশিরভাগ সময় হেড টিল্ট এন্ড চিন লিফট করি অর jaw thrust করি, যে কোনো একটা। Since the baby is not breathing, I will start. এখানে যেহেতু বলেই দিচ্ছে আপনাকে যে baby is not breathing, তো আপনি আর এখানে ডিলে করবেন না। তাহলে since the baby is not breathing, I will start ventilation. Heart rate is less than 60. এখানে বলে দিচ্ছে 40, তা আমি অলরেডি এক্সামিনারকে জানাচ্ছি যে heart rate is less than 60, I will do cardiopulmonary resuscitation. আচ্ছা, এই যে তাহলে আমি cardiopulmonary resuscitation শুরু করলাম। কি আমার হচ্ছে কি এখানে পজিশনটা, এই যে উনি যে সি শেপ ম্যানারে আম্বু ব্যাগটা ধরেছে এবং অ্যাপ্রোপ্রিয়েট কাফ সাইজ, এই তিনটা লাইনই খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আর এই পিকচার আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে মাসাজটা দিব। হ্যাঁ, তো মাসাজটা যখন আমি দিব তখন আমি বেবি ফেসিং থাকবো, আমি বেবির দিকে তাকায় আছি, এরকম একটা পজিশনে আমি থাকবো এবং বেবির চেস্টটা আমি 2 হাত দিয়ে এভাবেই কভার করব। ঠিক আছে, আচ্ছা তাইলে আচ্ছা, সিন্স আই উইল চেক দ্য আম্বু ব্যাগ, তাহলে প্রথমে আমরা আম্বু ব্যাগটাকে একটু চেক দিয়ে 5 ব্রেথস আমরা চেক করব, 5 ব্রেথস দিয়ে যে আসলে কি চেস্টটা ইনফ্লেট হচ্ছে কিনা বা আম্বু ব্যাগটা কাজ করছে কিনা। হ্যাঁ, গিভ ভেন্টিলেশন অ্যাট রেট অফ 40 ব্রেথস পার মিনিট।
এই যে আমি যেটা বললাম অ্যাপ্রোপ্রিয়েট মাস্ক সাইজ, এটা বলতে হবে। হ্যাঁ, প্লেস দ্য মাস্ক অন বেবিস ফেস অ্যান্ড কভার দ্য চিন, মাউথ অ্যান্ড নোজ, মানে সিল করা, সি শেপ ম্যানারে যে সিল করাটা। হ্যাঁ, এই যে উনি যে সিল করেছে হাত দিয়ে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট এখানে। গিভ 5 টেস্ট ব্রেথস, এটাকে বলে টেস্ট ব্রেথস, যে আমি চেক করলাম, হ্যাঁ, টু চেক ইফ দ্য সার্কিট ইজ ওকে। আচ্ছা, সিন্স হার্ট রেট ইজ 40 ব্রিথস পার মিনিট, আই উইল কল ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট। এখন আপনি নিজেও করতে পারেন অর কল ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট। যেহেতু আমরা এখানে একটা আইডিয়াল প্র্যাকটিস দেখাতে চাচ্ছি, তাহলে আমরা অ্যাসিস্ট্যান্টকে কল করব। I will encircle the baby's chest, আপনাকে এই পুরো সেন্টেন্সটা বলতে হবে। হ্যাঁ, শুধু দেখাইলে হবে না, পুরো সেন্টেন্স আপনাকে বলতে হবে এবং দেখাইতে হবে। তাহলে I will encircle the baby's chest with 2 hands so that the thumb meet on nipple, এই যে থাম্বটা আপনার স্টারনামের লোয়ার এন্ডের 1/3 এর এখানে মিট করতে হবে এবং নিপল লাইনের নিচে থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং এটা ভেঙে আপনাকে পুরোটাই বলতে হবে। যে আপনি যদি পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট করতেও না পারেন, আপনি যদি সুন্দর করে বলতেও পারেন, তাতেও কিন্তু আপনাকে নাম্বার দিবে ম্যাডাম। Press the sternum 1/3 of anterior posterior diameter of the chest with 2 fingers and give cardiac massage. 3 cardiac massage and 1 breath, এটা শুনতে চাই। হ্যাঁ, রেশিওটা ইম্পর্টেন্ট এখানে, এবং বড় একটা ভালো পয়েন্ট ক্যারি করে। আচ্ছা, কতক্ষণ কন্টিনিউ করব? এভরি 1 মিনিট। ইফ দ্য বেবি ইজ ব্রিদিং সাকসেসফুলি, অবজার্ভ ফর 30 মিনিটস অ্যান্ড অক্সিজেন ইনহেলেশন। গিভ দ্য বেবি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। পরে রেস্ট অফ দেম পোস্ট প্রসিডিউর যেভাবে থাকে, যে আই উইল রিঅ্যাসিওর দ্য মাদার, লেট হার নো অ্যাবাউট হার কন্ডিশনস, থ্যাংক হার ফর হার কোঅপারেশন, আস্ক হার টু ইনফর্ম আস ইফ এনি প্রবলেম অ্যারাইজেস। হ্যাঁ, এটা দিয়ে আপনি শেষ করলেন। তাহলে এখানে আপনার মেইন পয়েন্টটা হচ্ছে, আপনি যে আম্বু ব্যাগটা নিলেন সেটাকে আপনি কি সি শেপ ম্যানারে আপনি কি ধরলেন কিনা, এবং হচ্ছে গিয়ে আপনি যখন আম্বুর ভেন্টিলেশন দিচ্ছেন আপনি তাকাচ্ছেন কোথায়, সেটা ইম্পর্টেন্ট। আপনি যে চেস্ট রাইজ করতেছে কিনা, এখানে যে আপনি তাকাচ্ছেন, এটার উপরে পয়েন্ট আছে। আর যখন আপনি কার্ডিয়াক মাসাজ দিবেন, আপনি বেবিকে ফেসিং থাকবেন এবং আপনার এই দুইটা থাম্ব কাছাকাছি থাকবে এবং নিপল লাইনের নিচে থাকবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো আপনি যদি কভার করতে পারেন, এই প্রসিডিউরে আপনি সাকসেসফুল থাকবেন। কম বেশি আমরা সবাই এটা অস্পির আগ দিয়ে বা অস্কির আগ দিয়ে আমরা করি, প্র্যাকটিস করি। আচ্ছা, যেটা খুব সারপ্রাইজিংলি আমাদের আসছিল সেটা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। হ্যাঁ, সিনারি এরকম ছিল যে a mother delivered a baby weighing 1.5 kg in your institution. You are the attending doctor. Please counsel the mother about the benefits and procedure of kangaroo mother care. তো ক্যাঙ্গারু মাদার কেয়ারের মোটামুটি আমরা শুধু জানি যে এটা একটা সেট আপ, যেটা লো বার্থ ওয়েট বেবিসদের জন্য করা হয়েছে, এবং এটাতে কি করে বাবুর টেম্পারেচারটা মেনটেন হয় এবং হার্ট রেটটা মেনটেন হয়। এটা হচ্ছে গদবাঁধা কথা, বাট ম্যাডামরা যখন ওই স্টেশনে বসেছিল তারা আরো কম্পোজড অ্যান্সার এক্সপেক্ট করতেছিল, যে আমরা কিছু সুন্দর করে ভাগ করে বলবো, বেনিফিট অফ মাদার, বেনিফিট অফ সোসাইটি, বেনিফিট অফ বেবি, এভাবে করে ভাগ করে বলবো। হ্যাঁ, তো এই জন্য আমি এই স্লাইডটাকে একটু ডিটেল রাখছি। তাহলে প্রথমে হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ারের কিছু ইনসাইট, মানে যেগুলো আপনার প্রসিডিউরে আসবে না বাট জেনে রাখা ভালো, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাঙ্গারু মাদার কেয়ার। It is a standard protocol-based care system for preterm baby or low birth weight, based on skin-to-skin contact between the newborn and the mother. Direct, যেটা 3টা পয়েন্ট, preterm baby low birth weight এর জন্য, skin-to-skin contact এর জন্য, এবং কার মাঝে, কেয়ার গিভার বা মাদার এবং বেবির মাঝে। এই যে skin-to-skin contact মানে নট ইভেন আ সিঙ্গেল ক্লোদিং মাঝে থাকবে। আচ্ছা, তো এখানে কিছু আমাকে লজিস্টিক্স দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা আগে বেনিফিটের পরে আমি লজিস্টিক্সে যাই। তাহলে বেনিফিটস কি? আমি বললাম যে বেবির কিছু বেনিফিটস, মাদারের কিছু বেনিফিটস, সোসাইটির কিছু বেনিফিটস। তাহলে বেবি বেনিফিট, প্রথমে আমি যেটা বললাম যে বডি টেম্পারেচার মেনটেন করে। বডি টেম্পারেচারের সাথে কি, এটা সাকসেসফুল ব্রেস্ট ফিডিং ইনশিওর করে। এই পয়েন্টটাই অনেকজন বলতেছিল না, ম্যাডাম বারবার বলছিল আর কি আর কি বলো, আর কি আর কি বেনিফিট আছে। হ্যাঁ, তো উনি আসলে এই যে একটা মা বারবার বাবুর কাছে থাকে, এই জন্য তাদের সাথে যে বন্ডিং, বেবি এবং মাদারের মাঝে যে বন্ডিংটা তৈরি হয়,
সেটার জন্য যে একটা ব্রেস্ট ফিডিং সুন্দর ইস্টাবলিশ করা পসিবল, যেহেতু কাছাকাছি থাকে অলওয়েজ এবং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকে। তো এটা বারবার ম্যাডাম অনেক শুনতে চাচ্ছিল। সাথে কি রিডিউসড ইনফেকশন, আর্লি গ্রোথ স্পার্ট, অনেকগুলো পয়েন্ট আমি রেখেছি, আইডিয়াল যেহেতু আমরা দেখবো, বাট এখান থেকে যদি আপনি 4টা পয়েন্ট বলতে পারেন ইটস ইনাফ। প্রথম 2টা পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রপার মেনটেনেন্স অফ বডি টেম্পারেচার অ্যান্ড ইনশোরিং সাকসেসফুল ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, বাকিগুলা বললে ভালো, তবে এই 2টা ম্যাডাম খুব এমফেসিস দিয়েছিল। মাদারের কিছু বেনিফিট আছে কি, যেহেতু বাবু ছোট হয়েছে, উনি কেয়ার প্রোভাইড করতে পারতেছেন, উনি একটা স্ট্রেসফুল একটা কন্ডিশনে আছে, যখন উনি কন্টিনিউলি ওনার বাবুর কন্ট্যাক্টে থাকতেছে, ওনার কনফিডেন্স ইমপ্রুভ করতেছে, ইনক্রিজ ইন মিল্ক সিক্রেশন এন্ড কমফোর্ট, বেটার বন্ডিং বিটুইন মাদার এন্ড বেবি অ্যান্ড ইনক্রিজড স্যাটিসফ্যাকশন। উনি হ্যাপি যে উনি ওনার বাবুর কাছে থাকতে পারতেছেন, ওনার বাবুর ইমপ্রুভমেন্টটা উনি দেখতে পাচ্ছেন নিজের চোখে। আচ্ছা, সোসাইটির কি, ফ্যামিলির কি একটা হেলদি বেবি এবং এনআইসিইউ ডিপেন্ডেন্সিটা কম। তো এখানে রিডিউসড হসপিটাল স্টে মানে এনআইসিইউ সাপোর্টটা অনেকটা কম লাগে যারা ক্যাঙ্গারু মাদার কেয়ারটা এস্টাবলিশ করতে পারে। আচ্ছা, হেলদিয়ার বেবি, বেটার ফলো আপ, সেভস মানি অ্যান্ড আর্লি ডিসচার্জ। তো এভাবে ভেঙে আর কি ম্যাডাম শুনতে চাচ্ছিল, কারণ অনেক টাইম ছিল, 5 মিনিট টাইম ছিল আমাদের হাতে, তো ওই 2টা বলেই সবাই চুপ হয়ে যাচ্ছিল। আচ্ছা, এখন প্রসিডিউরে কি, প্রসিডিউরে আমার এখানে টেবিলে ছিল একটা বেবি ছিল, সাথে একটা ক্যাপ ছিল এবং ডাইপার আর একটা ক্লোদিং ছিল। এখন কথা হচ্ছে গিয়ে, যেহেতু আমি এই প্রসিডিউরটা কখনো প্র্যাকটিস করে যাইনি, হ্যাঁ, তো স্বাভাবিক আমি শুধু জানি যে বেবিটাকে চেস্টের কাছে রেখে দিতে হবে, এরকমই কিছু ছিল। তো আমি আর খেয়াল করিনি যে ওখানে একটা বেবির হ্যাটও আছে। তো ম্যাডাম বলল যে বেবিটাকে যে তুমি নিলা, তো বেবির মাথা কি এক্সপোজড থাকবে? তো তখন মনে পড়ছে, ও আচ্ছা, ক্যাপ তো আছে, তার মানে ক্যাপের কোনো একটা ইউজ আছে। তো বললাম যে না ম্যাডাম, কাভার করে দিই। বলে কি দিয়ে কাভার করবা? বললাম যে ম্যাডাম ক্যাপ আছে, ক্যাপ দিয়ে কাভার করবো। তো এরকম মানে আপনার চোখের সামনে হিন্ট ভাসবে, জাস্ট আপনাকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় খুঁজতে হবে, মানে ওই লজিস্টিক্স এর মধ্যে আপনার আনসারটা। তাহলে প্রথমে কি, যেহেতু বেবিটা অনেক কিছুক্ষণ সময় মায়ের চেস্টের সাথে আমরা ডিরেক্ট কন্ট্যাক্টে রাখবো, তো এর মধ্যে বেবি ইউরিনেশন হবে, ডিফিকেশন হবে, তো অবশ্যই ডাইপার এবং কাভার দ্য বেবিস হেড উইথ দ্য হ্যাট, এটা ম্যাডাম অবশ্যই শুনতে চান। তারপর কি, পজিশনিং। এখন পজিশনিংটা কি, প্লেস দ্য বেবি বিটুইন দ্য মাদার ইন অ্যান আপরাইট পজিশন। এই পুরোটা কথা উনি শুনতে চাইছে, আমি মোটামুটি একটু ধারণা থেকে দেখাইতে পারছি, বাট উনি বলতেছে বলো কিভাবে রাখতেছো, মাথাটা কই রাখতেছো, ও বেবির পেটটা কোথায় আছে। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজটাকে কম্পোজ করতে হবে এখানে। তাহলে প্লেস দ্য বেবি বিটুইন দ্য মাদার ইন অ্যান আপরাইট পজিশন, হেড টার্ন টু ওয়ান সাইড। এই যে হেড টার্ন টু ওয়ান সাইড, এখানে বেবির হেড এক সাইডে। আমাকে এটা ভেঙে জিজ্ঞেস করা হয়েছিল যে বেবির ফেসটা কোন দিকে থাকবে, সে কি ডিরেক্টলি কি মাদার চেস্টের দিকে তাকায় থাকবে নাকি বাম দিকে না ডান দিকে, এটা হলো ওয়ান সাইড হইতে হবে। এই পিকচারটা যদি আপনি খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনি এই প্রসিডিউরটাকে অ্যাটেম্প্ট নিতে পারবেন ইজিলি। তাহলে প্রথম কি, হেড টার্ন টু ওয়ান সাইড। আচ্ছা, head turned to one side, hips flexed and abducted in a frog position. দেখেন এখানে কিন্তু বেবিটা একটা ফ্রগ পজিশনে আছে। হ্যাঁ, ফ্রগ পজিশন। তাহলে জয়েন্টটা কি মুভমেন্ট হলো এখানে, হিপস ফ্লেক্সড এন্ড অ্যাবডাক্টেড। বেবিস অ্যাবডোমেন, এটাও এই পয়েন্টটাও আমাকে জিজ্ঞেস করছে যে বেবির অ্যাবডোমেনটা কোথায় থাকবে। বেবির অ্যাবডোমেনটা থাকবে মাদার্সের এপিগ্যাস্ট্রিমের উপরে। সাপোর্ট দ্য বেবিস বটম, কিভাবে সাপোর্ট দিব আমি, ওই যে আমাকে যে ক্লোদিংটা দেওয়া হয়েছে সেই ক্লোদিং দিয়ে আমি সাপোর্ট দিব। সিকিউর দ্য বেবি উইথ দ্য বাইন্ডার। হ্যাঁ, এখন এই বাইন্ডারটা আসলে তেমন একটা ম্যাডাম এমফাসিস দেয় না, কারণ এটার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট লাগে, নিজে তো আর আমরা বেঁধে দিতে পারবো না। তবে আমাদেরকে এটা বলতে পারতে হবে যে প্লেস দ্য সেন্টার অফ দি ক্লোথ ওভার দি মাদার্স চেস্ট, wrap both the ends of the cloth around the mother under the arms. Under the arms,
এখান দিয়ে যাবে, হ্যাঁ, আন্ডার দি আর্মস, আন্ডার দি আর্মস টু হার ব্যাক, পিছনে চলে যাব, ক্রস দ্য ক্লোথ, এবার আমরা ক্রসিং করে দিব, ক্রস দ্য ক্লোথ বিহাইন্ড দ্য মাদার অ্যান্ড ব্রিং বোথ দ্য এন্ডস আগেন টু দ্য ফ্রন্ট। ক্রস করে পিছনে আমি মায়ের ব্যাকে গেলাম, ওখানে আমি যেটা ডান দিকে ছিল সেটা বাম দিকে নিলাম, বাম দিকের ক্লোথটা ডান দিকে নিলাম, ক্রস করে দিলাম। দেন আবার আমি ফ্রন্টে আসলাম, এবার ফ্রন্টে কি করব, টাই দ্য এন্ডস অফ দ্য নট আন্ডার দ্য বেবি, ওই যে ওর বাটকটাকে সাপোর্ট দিতে হবে আমার, এই যে বাটকটাকে সাপোর্ট দিতে হবে। তাহলে এখানে আমার একটা ক্রস করে যখন আমি আসবো তখন এখানে আমার ক্লদিংটা থাকবে, একটা নট দিয়ে আমি এখানে একটা সাপোর্ট দিই। আচ্ছা, সাপোর্ট দ্য বেবিস হেড বাই পুলিং দ্য র্যাপ আপ টু দ্য বেবিস ইয়ার। এখন এটা ম্যাডাম বলছিল যে বাদলা ওর কানটা কি খোলা থাকবে, ওর ঘাড়টা কি খোলা থাকবে, তার মানে এখানে বলে দিতে হবে যে ম্যাডাম আই উইল পুল দ্য ক্লথ আপ টু দ্য বেবিস নেক। হ্যাঁ, তাহলে এই পিকচারটা মোটামুটি একটু মনে রাখলে আপনারা এই সেশনটা অনেক ভালো করে অ্যাপিয়ার করতে পারবেন। সাথে আরো অ্যাডিশনাল আমি এখানে কিছু কি ফিচার্স অফ কেএমসি একটু অ্যাড করেছি, কি আর্লি কন্টিনিউয়াস মোর দেন 20 আওয়ার্স আ ডে, হ্যাঁ, ডিউরেশনটা কতক্ষণ হবে, হ্যাঁ সেটা, আর হচ্ছে গিয়ে প্রলং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বিটুইন দ্য মাদার অ্যান্ড কেয়ার গিভার, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আর্লি ডিসচার্জ, কন্টিনিউশন অ্যাট হোম, অ্যাডিকুয়েট সাপোর্ট অ্যান্ড ফলো আপ। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রসিডিউরে অংশ ছিল না, আমি জাস্ট এখানে একটু অ্যাড করে দিয়েছি কারণ কেএমসিটা আমাদের ইওসি গাইডলাইনের মধ্যেও নাই, আবার বইও তেমন নাই। আমি এটা হচ্ছে গিয়ে একটা ট্রেনিং ম্যানুয়াল ছিল, লাইফ লাইফ সেভিং ম্যানুয়াল, সেখান থেকে আমি এই কেএমসি এটা নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পিক্টোরিয়াল আমাদেরকে দুইটা দিয়েছিল, হ্যাঁ, এর আগের সেশনে পিক্টোরিয়াল ছিল না, হ্যাঁ, তো আমাদের সেশনে আবার দুইটা আপু আগের স্লাইডটা কি একটু দেখা যাবে? আগের আমি স্লাইড, মিস করে দিয়েছি। এটার আগেরটা, এটা কি লাস্ট স্লাইড ছিল ক্যাঙ্গারু মাদার কেয়ারের? হ্যাঁ এটাই লাস্ট স্লাইড ছিল। জি হয়েছে। আচ্ছা, কম বেশি আমরা এই পিকচারটার সাথে খুব ইউজ টু, হ্যাঁ, এটা আসলে আমাদের তত্ত্বের মতোই একটা ছবি। তো এই ছবিটা ছিল, সাথে কিছু কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দিস লেসন, মেনশন দ্য কজেটিভ অর্গানিজম, মেনশন দ্য আইডেন্টিফাইং পয়েন্টস, মেনশন এনি 4 মোডস অফ ট্রিটমেন্ট, ক্যান বি প্রিভেন্ট দ্য ডিজিজ অ্যান্ড হাউ। হ্যাঁ, কোনো সন্দেহ নাই এটা ওয়ার্ড, হ্যাঁ, তো আপনারা জেনিটাল ওয়ার্ড সাথে যদি আরেকটু শিওর থাকতে চান যে আপনার কারণ আমাদের যে ম্যাডামরা যে মার্ক স্কিম বা যে অ্যান্সার ইয়াটা সেট করে, তারা কি আসলে কন্ডাইলোমা কি ইনক্লুড করছে নাকি জেনিটাল ওয়ার্ডে রেখে দিচ্ছে আমরা শিওর থাকেন। তো যেহেতু দোনোটাই একটাই জিনিস, ফর সেফটি দোনোটাই রাখতে, হ্যাঁ, তাহলে আমরা কি, এটা হচ্ছে কি কন্ডাইলোমা অ্যাকুইমিনেট, হ্যাঁ, ব্র্যাকেটে জেনিটাল ওয়ার্ড আমি ওইভাবেই লিখে আসছিলাম যে জেনিটাল ওয়ার্ডটা আমি সাথে রাখছি। আচ্ছা, মেনশন দ্য কজেটিভ অর্গানিজম, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কিন্তু যেহেতু অনেকগুলো স্পেকট্রাম আছে, সবগুলো স্পেকট্রাম তো আর ওয়ার্ড করে না, তো এর জন্য এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোন দুইটা স্পেকট্রাম করে, হ্যাঁ, 6 and 11, 6 and 11। আচ্ছা, ডিসক্রিপশনে একটু আমাদের প্রবলেম হবে বিকজ ডিসক্রিপশন আমাদের দত্তের বইতেও খুব সুন্দর করে আর কি দেয়া নাই। তো এটা হচ্ছে অসপি বই থেকে, এই পিকচারটাও মেইনলি দত্ত এবং অসপির বইয়ের মধ্যে প্রায় সেম। হ্যাঁ, আচ্ছা, তো
তো আইডেন্টিফাইং পয়েন্টস আমরা কিভাবে লিখতে পারি এখানে, এটা হচ্ছে গিয়ে মাল্টিপল প্যাপিলারি লেশন ইন এক্সটার্নাল জেনিটালি। এটা একটা ভালভার পিকচার ছিল, এক্স্যাক্টলি এই পিকচারটাই ছিল না, আই ট্রাই টু টেক আ মাচ মোর সিমিলার পিকচার। এক্স্যাক্টলি এই পিকচারটাই ছিল না, আরো একটু ক্লিয়ার ছিল, বাট লেশনটা এরকম, এবং ওইটাও একটা ভালভার জায়গার লেশন ছিল। তো কি আমরা এখান থেকে কি বুঝতে পারছি, একটা প্যাপিলারি লেশনের মতো লাগতেছে, হ্যাঁ। আর ওয়ার্ড অলওয়েজ কলিফ্লাওয়ার লাইক থাকে, আপনি যে মানে যেভাবে আপনি দেখতেছেন সেটাকে প্লেন ওয়ার্ডস দিয়ে আপনি ডিসক্রাইব করবেন, হ্যাঁ। যে একটা ইরেগুলার, স্ক্যাটার্ড, প্যাপিলারি, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, হ্যাঁ, এভাবে করে আপনি ডিসক্রাইব করতে পারেন। তাহলে এখানে মেইন যেটা সুন্দর করে গোছানো ছিল যে মাল্টিপল প্যাপিলারি লিশন ইন এক্সটার্নাল জেনিটালিয়া, ক্লাস্টার ফর্ম উইথ ন্যারো স্টক। অবশ্যই এখানে স্টকটা বোঝা যায় না, বাট আমরা জানি ওয়ার্টের মধ্যে হালকা একটু স্টক থাকে। দিস ওয়াজ নট দ্য মেইন পয়েন্ট, মেইন পয়েন্ট ছিল প্যাপিলারি এবং ক্লাস্টার এবং কলিফ্লাওয়ার লাইক অ্যাপিয়ারেন্স। যদি ন্যারো স্টক লিখতে পারেন ওয়েল এন্ড গুড। আচ্ছা, মেনশন এনি 4 মোডস অফ ট্রিটমেন্ট, হ্যাঁ। 4 মোডস অফ ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই আমরা একটা বলতে পারি এক্সিশন করতে পারি, হ্যাঁ। সাথে কি কি আরো কি কি আছে আমাদের, লেজার, ইলেকট্রোকটারি আছে, ইলেকট্রোকটারাইজেশন আছে, লেজার অ্যাবলেশন আছে, আমাদের সার্জিক্যাল এক্সিশন আছে। মিনিমাম 4টা চাইছে এখানে। তা আমি এক্সিশন রাখছিলাম, অ্যাবলেশন রাখছি, কটারাইজেশন রাখছিলাম, আর ভ্যাপোরাইজেশন রাখছি। বাট এই যে পোর্টোফিলক্স সলিউশন জেল, এটাও খুব একটা ভালো আনসার ছিল। তো যেহেতু আমাকে বলছে এনি 4, আমি আমার চয়েস অনুযায়ী আর কি 4টা যেটা মনে ছিল আমি সেটাই লিখে আসছি। আচ্ছা, ফিফথ অ্যান্সারটা খুবই ইজি, যে ক্যান বি প্রিভেন্ট দিস ডিজিজ, মানে ইয়েস আর নোর মধ্যে একটা আনসার চাইছে। ইয়েস, হাউ? বাই ভ্যাকসিনেশন। আপনি চাইলে ভ্যাকসিনেশনের নামটাও দিতে পারেন ফর সিওরিটি, গার্ডাসিল, সার্ভারিক্স, হ্যাঁ। তো এরকম একটা পিকচার আমাদের ছিল। পিকচারটা দেখার পরে খুবই ভয় লাগছিল, পিকচারটা আমি পড়ে আসিনি, দেখে আসিনি, বাট যখন খেয়াল করলাম মনে হলো যে আমি তো জানি এটা, হ্যাঁ। সো প্যানিক করে কিছু না, আপনি যখন স্টেশনে যাবেন বসবেন একটু খেয়াল করে দেখবেন, যেহেতু আপনি ওয়ার্ডে কাজ করতেছেন, ডেফিনেটলি কোনো না কোনো ভাবে আপনি এটা ফেস করছেন, হ্যাঁ। এরকম একটা পিকচার ছিল, দেখে বোঝা যাচ্ছে এটা একটা ব্রেস্টের পিকচার, হ্যাঁ। এরকম একটা পিকচারের সাথে কি কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ওয়াই ডাজ ইট অকার, হাউ টু প্রিভেন্ট এন্ড হাউ টু ট্রিট। এখানে একটা প্রবলেম, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে এটা কি আমরা ক্র্যাকড নিপল দিব নাকি এটাকে আমরা ব্রেস্ট অ্যাবসেস দিব, হ্যাঁ। এখন যেটা ম্যাডামরা পরে আমরা ডিসকাস করার সময় শুনলাম, উনি বলতেছে যে ব্রেস্ট অ্যাবসেস হওয়ার সম্ভাবনাটা এটা খুবই কম, বিকজ এখানে কোনো রেডিশ, কোনো সোয়েলিং দেখাচ্ছে না আলাদা করে, হ্যাঁ। মানে একটা ব্রেস্ট অ্যাবসেস হলে তো একটা রেডিশ সোয়েলিং থাকবে, একটা রেগুলার আউটলাইন থাকবে, মানে অ্যাবসেসটা বোঝা যাবে। কিন্তু এটার মধ্যে কোনো এলিভেটেড কোনো সোয়েলিং নাই, কোনো রেডিশ ভাব বলতে হালকা আছে, বাট এখানে আমরা কিছু ক্ষত দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো মোটামুটি এটা দেখে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি ব্রেস্ট অ্যাবসেস না, এটা একটা ক্র্যাকড নিপলের কেস। তো আমাদের আসলে যখন গ্রুপরা ডিসকাশন করলো তখন ব্রেস্ট অ্যাবসেস এবং ক্র্যাক নিপলেই সবাই কনফিউজ ছিল, বাট এটা ক্র্যাক নিপলেরই পিকচার, হ্যাঁ। ব্রেস্ট অ্যাবসেসে একটা সোয়েলিং থাকবে, এখানে কোনো সোয়েলিং দেখা যাচ্ছে না, রেডিশ একটা সোয়েলিং থাকবে। আচ্ছা, তাহলে আমরা ডায়াগনোসিস কি লিখবো, ক্র্যাক নিপল, ওয়াই ডাজ ইট অকার। যদি সিম্পল যেটা আমরা দেখি ওয়ার্ডে, যে যখন অ্যাটাচমেন্ট পজিশন ঠিক মতো হয় না তখনই আসলে ক্র্যাক নিপল হয়। তো ওইটাই আনসার ছিল, যে ইমপ্রপার অ্যাটাচমেন্ট এন্ড পজিশন অফ দ্য বেবি। হাউ টু প্রিভেন্ট, যেহেতু অকার যেভাবে করতেছে প্রিভেনশন সেভাবেই হবে, যে প্রপার অ্যাটাচমেন্ট এবং প্রপার পজিশনিংটাকে ফ্যাসিলিটেট করতে হবে। জাস্ট সিম্পল 1 লাইন অ্যান্সার ছিল। এখানে আবার ভাগ করে আপনি অ্যাটাচমেন্ট আলাদা করে বলতে যাবেন, লিখতে যাবেন, বা পজিশন আলাদা করে লিখতে যাবেন, ওরকম সময় আপনার হাতে থাকবে না। যদি দুইটা পয়েন্ট দিয়ে আসতে পারেন ভালো। হাউ টু ট্রিট ইট, এখন ট্রিটমেন্টটা কিভাবে করতে পারি আমরা, প্রথমে একটা লোকাল অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট দিতে পারি, এক্সপ্রেস সাম ব্রেস্ট মিল্ক এন্ড পুট ইট ওভার দ্য নিপল, ফর আ ব্রিফ পিরিয়ড ফিড ফ্রম আদার নন এফেক্টেড ব্রেস্ট এন্ড ইউজ ব্রেস্ট পাম্প, মানে ওই ব্রেস্টকে আমি রেস্ট দিব, হ্যাঁ।
সো ট্রিটমেন্ট খুবই সোজা, কিন্তু যদি আপনি এটাকে ব্রেস্ট অ্যাবসেস হিসেবে ডায়াগনোস করে ফেলেন তাহলে কিন্তু আপনার পরবর্তী এই ট্রিটমেন্ট প্রিভেনশন এগুলো সব রং হয়ে যাবে। হ্যাঁ, স্পেশালি ট্রিটমেন্টটা আপনার পুরোটাই চলে যাবে, কারণ ট্রিটমেন্টে 4 মার্ক ছিল, ওইখানে 4 মার্ক মানে আপনার মিনিমাম 4টা পয়েন্ট দিতেই হবে। তো ওই ডায়াগনোসিস যদি ভুল হয়ে যায় ট্রিটমেন্টও ভুলে যাবে, বিকজ ব্রেস্ট অ্যাবসেসের ট্রিটমেন্ট এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম ক্র্যাক নিতো। আচ্ছা, এটা ছিল আমাদের 2টা পিক্টোরিয়াল। হ্যাঁ, আচ্ছা এবার আমরা যাব ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন। ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন হচ্ছে কি আপনার সামনে এক্সামিনার বসা থাকবে, আপনার সামনে টেবিলে একটা সিনারিও থাকবে, ওই সিনারিও উপরে বেসড করে আপনাকে একটা ভাইভা সেশনের মতো হবে, ভাইভা বোর্ড যেরকম হয়। হ্যাঁ, আপনাকে হয়তো ধরে বলে দিবে যে ধরো তুমি এই ফাইন্ডিং পাইছো, এখন বলো তোমার ট্রিটমেন্ট তোমার ডায়াগনোসিসটা কি, তুমি কিভাবে কনফার্ম করবে এই ডায়াগনোসিস। তো প্রথম সিনারিও ছিল a primate gravid of 34 weeks of pregnancy came to you with parvaginal bleeding, তো মনে হচ্ছে APH। পরবর্তীতে উনি লিখছে her CBC report was hemoglobin 7.6 gram per deciliter, MCV 70 FL, 25 microgram MCH, MCHC, মানে মোটামুটি সবগুলোই কম, হিমোগ্লোবিন তো 7.6। তো ধারণা করা যাচ্ছে যে ওনার ব্লিডিং থেকে উনি অ্যানিমিয়াতে গেছে। এখন অ্যানিমিয়াটা কেমন, কি ধরনের, যদি আমরা ইন্ডিসিস গুলো দেখি তাহলে এটা হচ্ছে গিয়ে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। হিমোগ্লোবিনটা 7.6, তো ধরে নিতে পারি এটা সিভিয়ার। হ্যাঁ, তাহলে আমার ডায়াগনোসিসটাকে কম্পোজ করে এইভাবে বলতে হবে যে দিস ইজ দ্য কেস অফ প্রাইমি গ্রাভিডা 34 weeks of pregnancy with APH with moderate anemia with severe anemia with severe anemia, most likely microcytic hypochromic anemia, most likely iron deficiency anemia, এভাবে করে বলতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার কিন্তু এখানে ডায়াগনোসিসে আপনি বলতেছেন APH, সাথে আপনি বলতেছেন সিভিয়ার অ্যানিমিয়া, সাথে আপনি বলতেছেন লাইকলি, আপনার ইন্ডিসিস দিয়ে দিছে, তার মানে আপনাকে ভাগ করে বলতে হবে যেটা ম্যাক্রোসাইটিক আন্ডারে পড়ে, মাইক্রোসাইটিক আন্ডারে পড়ে নাকি নর্মোসাইটিক আন্ডারে। তাহলে এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, যেটা আমি শিওর না, মোস্ট লাইকলি যেহেতু আমি বলছি যে এটা আয়রন ডেফিসিয়েন্সি, কারণ মেজরিটি সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেহেতু লস আছে। আচ্ছা, এখন এখান থেকে আপনার 2 দিকে যেতে পারে, হয়তো ম্যাডামের যদি ইচ্ছে হয় সে APH এর দিকে চলে যেতে পারে, অর সে আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা ছিল যে ডায়াগনোসিস। হ্যাঁ, তো ডায়াগনোসিস আমরা কম্পোজ অলরেডি করে বলে দিয়েছি। তারপরে কোয়েশ্চেনটা আমি এই জন্যই স্লাইডে এভাবে রেখেছি, অন্য স্লাইডের সাথে এই স্লাইডের ডিফারেন্স হচ্ছে ওইখানে কিন্তু আমি একবারে কোয়েশ্চেন গুলো দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমি একবারে কোয়েশ্চেন দিচ্ছি না, আপনাকে ফেসও কিন্তু এভাবেই করতে হবে। হ্যাঁ, আপনার শুধু এই সিনারিটা দেওয়া থাকবে, আপনাকে পাল্টা ম্যাডাম যিনি বসে আছেন উনি আপনাকে কোয়েশ্চেন করবে হোয়াট ইজ এ ডায়াগনোসিস। তো আপনি আপনার ডায়াগনোসিসটা কম্পোজ করে দিলেন, এরপর মানে এরপর কোয়েশ্চেনটা আসবে আপনার যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো যখন আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিবে তখন আপনি বলবেন যে থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়া বলবেন, তারপর আপনি এখানে APH ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া, APH ডিউ টু অ্যাব্রাপশন প্লাসেন্টা, এগুলো নিয়ে আসবেন আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে। আচ্ছা, তো উনি যেহেতু কোয়েশ্চেনটার ধরনটা প্যাটার্নটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অ্যানিমিয়াতে ফোকাস করতে চাচ্ছে বেশি। হ্যাঁ, তো এখানে পরবর্তীতে আমাকে ম্যাডাম কোয়েশ্চেন করলো যে হোয়াট উইল বি দ্য পিকচার অফ আয়রন প্রোফাইল, মানে এর পরের কোয়েশ্চেনটা এরকম ছিল যে তুমি এখন কিভাবে প্রসিড করবা, যেহেতু আমি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া পাইছি, আমার মাইক্রোসাইটিকের আন্ডারেও আমার 4টা এনিমিয়া অলরেডি আছে, আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার। তো অবশ্যই এই 4টার মধ্যে আমাকে অলরেডি ডিফারেন্স করতে হবে। তো আমি তখন যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মোস্ট লাইকলি বলেছি, তাহলে আমি সিরাম আয়রন প্রোফাইল করব। তো তখন উনি বললো যে তাহলে তুমি হোয়াট উইল বি ইয়োর ফাইন্ডিংস ইন সিরাম আয়রন প্রোফাইল। হ্যাঁ, এভাবে বললো। তো হোয়াট উইল বি দ্য পিকচার অফ আয়রন প্রোফাইল, উনি কিন্তু কোনো ভ্যালিউ জানতে চাইনি। হ্যাঁ, যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা কোয়েশ্চেন করার পরেই আমার টেনশন হচ্ছিল যে ভ্যালিউ গুলো আমি এক্স্যাক্টলি কি বলতে পারবো কিনা, এতগুলা জিনিসের মাঝে তো ভ্যালিউ গুলা একটু হালকা অল্টার হয়ে যায়। তো পরে আমি যেটা বুঝতে পারলাম, উনি বললো যে জাস্ট টেল মি হোয়াট উইল বি দ্য চেঞ্জ। হ্যাঁ, মানে চেঞ্জটা কি হবে, বাড়বে না কমবে,
শুধু শুধু অতটুকুই জানতে চাচ্ছি। আচ্ছা, তারপর কি হাউ উইল ইউ ট্রিট দিস কেস অ্যান্ড কমপ্লিকেশনস। তাহলে ব্লাড পিকচারে বললাম টিআইবিসি সেরাম ফেরিটিন লেভেলটা কমে যাবে, টিআইবিসি লেভেলটা বাড়বে। তারপর সিরাম আয়রন, উনি পরেও জানতে চাইলো সিরাম আয়রন কি হবে, তো আমি বললাম সিরাম আয়রন লেভেল ফল করবে। তারপর উনি বললো হাউ উইল ইউ ট্রিট দিস কেস। এখন যখন আপনি ট্রিটমেন্টে যাবেন, আপনি ডিরেক্টলি মানে ওইখানে এতটা কাজ করে, অ্যাড্রেনালিন কাজ করে, ঠাস করে ওখানে মুখ দিয়ে বের হয়ে আসে যে আই উইল ডু ব্লাড ট্রান্সফিউশন অফ দিস পেশেন্ট। হ্যাঁ, তো জিনিসটা এরকম থাকবে না। আপনি যখন ট্রিটমেন্ট যেভাবে আপনি রিটেনের জন্য পড়তেছেন, ঠিক ওই লাইনে আপনাকে ট্রিটমেন্টটা বলতে হবে যে আই উইল ম্যানেজ দিস পেশেন্ট। একটা জেনারেল ম্যানেজমেন্ট থাকবে, কি স্পেসিফিক অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট থাকবে। হ্যাঁ, তো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আপনি বলবেন যে I will do counseling of the patient, I will take some relevant history from the patient, then I will do some investigations of the patient, I will do blood grouping and cross matching, and then I will give blood transfusion, correct the anemia by blood transfusion. তারপর obstetrical management APH যেহেতু, তাহলে আমি বলবো যে if it is central placenta, if it is placenta previa, then I will see if it is low lying or central placenta previa. If central placenta previa, then I will speak about termination. Since it is 34 weeks of pregnancy, I will counsel the patient about NICU. হ্যাঁ, এগুলা। আর অ্যাব্রাপশন হইলে আপনি অ্যাব্রাপশন লাইনে পুরোটা ট্রিটমেন্ট সুন্দর করে বলবেন। এখানে যেটা আপনাকে খুব খেয়াল করে মনে রাখতে হবে যে কোনোভাবেই আপনি ডিরেক্টলি শুধু ব্লাড ট্রান্সফিউশন বলবেন না। আপনি এখানে যেভাবে আপনি রিটেনে জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেসিফিক অবস্টেটিক্যাল ম্যানেজমেন্টে যেভাবে করে আপনি বলেন ওইভাবেই বলতে হবে। হ্যাঁ, তারপর কি কমপ্লিকেশনস এখানে কিছু ম্যাটারনাল, কিছু ফিটাল কমপ্লিকেশন শুনতে চাই। ম্যাটারনাল কমপ্লিকেশনস আপনি যদি সময় থাকে কিছুটা, আপনি অ্যান্টিনেটাল, ডিউরিং লেবার, ডিউরিং পিউরপেরিয়াম আলাদা আলাদা বলতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ফিটালে আলাদা করে আপনি কমপ্লিকেশন গুলো বলবেন। হ্যাঁ, এখানে মেইন ভাগটা আসবে ফিটাল এবং ম্যাটারনাল, কিন্তু যদি আপনার কাছে সময় থাকে আপনি যদি ভাগ করে অ্যান্টিনেটাল, ডিউরিং লেবার, পিউরপেরিয়াম এভাবে বলতে পারেন, ওয়েল এন্ড গুড। হ্যাঁ, এটা আপনার জাস্ট টাইমের উপর ডিপেন্ড করবে। তবে কমপ্লিকেশনস অবশ্যই আপনি ম্যাটারনাল ফিটাল আলাদা করে বলার চেষ্টা করবেন। এটাই আমার এম ছিল, কমপ্লিকেশন বলার পরে এটা আমার শেষ। হ্যাঁ, এই ইন্টারঅ্যাক্টিভ সেশন। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আমার সিনারিও ছিল যে a 35 years old lady came to you with cyclical excessive bleeding, হিমোগ্লোবিন তার 8। তাহলে 35 ইয়ার্স সে সাইক্লিক্যাল এক্সেসিভ ব্লিডিং নিয়ে আসছে। তাহলে আমাদের কিন্তু মেনোরেজিয়ার হিস্ট্রিতেই আছে সাইক্লিক্যাল এক্সেসিভ ব্লিডিং, এক্সেস ইন অ্যামাউন্ট অর ডিউরেশন। এখানে অ্যামাউন্ট বলে দিছে, সাইক্লিক্যাল বলছে, তাই এই পেশেন্টের মেনোরেজিয়া হচ্ছে। তাইলে আমরা এখানে কি ডায়াগনোস করতে পারছি? AUB উইথ অ্যানিমিয়া। কি ধরনের? মডারেট অ্যানিমিয়া। আচ্ছা, এখানে তার কোয়েশ্চেনটা ছিল যেহেতু এখনো পুরাটা আপনার ফাইন্ডিংসে যায়নি, তো এই জন্য আমাকে ডায়াগনোসিস তো আপনি একটা মাথায় চিন্তা করতেছেন যে AUB আসবে। হ্যাঁ, তো আর সাথে যেটা আমাকে বললো যে তুমি এখন এই রোগীর কি হিস্ট্রি নিবা। হ্যাঁ, তো হিস্ট্রি নিতে হবে ওনার, আমরা শুরু থেকে শুরু করে আসবো। আমি যেটা এখানে ভুল করছি যে আমি তাড়াতাড়ি করে ওনার মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে চলে গেলাম, ওনার অবস্ট্রাটিক হিস্ট্রিতে চলে গেলাম, কিন্তু আপনি যেভাবে রিটেনে পড়তেছেন এক্স্যাক্টলি ওইভাবেই শুনতে চাইবেন। আপনি আগে চিফ কমপ্লেনে আসবেন, এক্সেসিভ ব্লিডিং কিভাবে বুঝলো, ওনার কয়টা প্যাড সোকড হয়, প্যাড গুলো যে সোকড হয় ফুল সোকড হয় কিনা, ওনার ড্রেস নষ্ট হয় কিনা, ওনার ক্লট যায় কিনা, এর জন্য আগে, এখন তো ওনার হিমোগ্লোবিন কমে গেছে, আগে কখনো কমছিল কিনা, সেটার জন্য উনি ব্লাড পেয়েছে কিনা। হ্যাঁ, উনি এই যে ব্লিডিং হয় উনি কোনো ড্রাগস নিচ্ছে কিনা। হ্যাঁ, তো এইভাবে করে সুন্দর করে আপনাকে চিফ কমপ্লেন, তারপরে আপনার অবস্ট্রাটিক হিস্ট্রি, যে প্যারা কয়জন, এজ অফ লাস্ট চাইল্ড কি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওনার মেনস্ট্রুয়াল ফ্লো, মেনস্ট্রুয়াল পিরিয়ড, তারপর হচ্ছে কি ওনার ডিসমেনোরিয়া আছে কিনা। হ্যাঁ, এটা আপনাকে ওই তখন ম্যাডামকে বলতে হবে যে আমি এই হিস্ট্রি তাদের থেকে নিব। ড্রাগ হিস্ট্রি নিতে হবে, যে যেহেতু ওনার ব্লিডিং হচ্ছে, উনি আগে কখনো, অনেক সময় অনেক রুগীরা অ্যান্টি আপনার
বিভিন্ন ধরনের হরমোনাল ড্রাগস নিয়ে থাকে, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি এখানে ইম্পর্টেন্ট, যে উনি কোনো ইরেগুলারলি কোনো পিল খাচ্ছে কিনা বা কোনো ডিএমপিএ বা কোনো আদার্স পদ্ধতি নিচ্ছে কিনা। হ্যাঁ, এভাবে করে আপনাকে পুরো যেভাবে আপনি রিটেনে কম্পোজ করে আসবেন এক্স্যাক্টলি ওইভাবে আসতে হবে। হোয়াট আর ইউর ডিফারেন্সিয়ালস, এখন আপনার ডিফারেন্সিয়ালসটা কি? যেহেতু মেনোরিজিয়া, আপনি চিন্তা করবেন ফাইব্রয়েড আগে চিন্তা করবেন, তারপর আপনি তার অ্যাডিনোমাইসিস চিন্তা করবেন, 35 ইয়ার্স অ্যাডিনোমাইসিস চিন্তা করবেন। আচ্ছা, এটা বলার পরে সে আমাকে একটা ফাইন্ডিংস বললো, ম্যাডাম কি বললো, যে সাপোজ অন ইয়োর পার abdominal examination you have found the uterus was bulky, cystic, smooth surface, regular margin, move side to side, not above downwards, side to side but not above downwards. On your par vaginal examination there was a mass protruding from the cervical os. আপনাকে একটা অ্যাবডোমিনাল ফাইন্ডিং বলে দিচ্ছে, একটা পার ভেজানাল ফাইন্ডিং বলে দিচ্ছে, তাই এখানে বলছে সাইড টু সাইড মুভ করে, নট অ্যাবভ ডাউনওয়ার্ডস। হ্যাঁ, তার মানে কি এটা নিশ্চয়ই ইউটারাইন অরিজিন কোনো কিছু। হ্যাঁ, আর কি এখানে বাল্কি, সিস্টিক, স্মুথ সারফেস, রেগুলার মার্জিন। আচ্ছা, এখন পার ভ্যাজানাল আবার কি বলছে, মাস প্রোট্রুডিং ফ্রম দ্য সার্ভাইকাল অস। এখন যখন কোনো মাস অস দিয়ে প্রোট্রুড করতেছে, আমরা এটা জানি এটা পলিপ। পলিপ এবং লিওমায়োমা অলওয়েজ একসাথে এক্সিস্ট করে। যারা আমরা একটু ওয়ার্ডে কাজ করি, আমরা বেশিরভাগ রোগী দেখবো যে যাদের লিওমায়োমা আছে তাদের অবশ্যই পলিপ একটা ফাইন্ডিং থাকে। তো তখন আমার মাথায় আসলো যে ম্যাডাম AUBL। পরে উনি একটু বিরক্ত হইলেন যে আমি তো তোমাকে একটা পারভেজানাল ফাইন্ডিং বলে দিছি, সেটা তো বলতেছে না। তখন বুঝলাম যে ও তো উনি তো একটা মাসের কথা বললো, প্রোট্রুডিং ফ্রম সার্ভাইকাল অফ। তখন আমি বললাম যে ম্যাডাম দিস ইজ কেস অফ AUBL উইথ AUBP। এল মানে লিওমায়োমা, পি পলিপ, মানে আমরা পাম কয়েন অনুযায়ী যাব, উইথ মডারেট এনি। সো হোয়াট ইজ, এখন আমাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করার পর আমাকে জিজ্ঞেস করলো হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস। এখানেও অবশ্যই ম্যানেজমেন্ট আসতে হবে, জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট মাস্ট বি। আপনি কখনোই ম্যানেজমেন্ট ডিরেক্টলি বলবেন না যে ম্যাডাম এখানে 35 ইয়ার্স ওল্ড, যেহেতু আমি তার ফার্টিলিটি চেক করব, তার ডিজায়ার চেক করব, তার হচ্ছে গিয়ে আমরা ডিজায়ার ফর ফার্টিলিটি দেখবো, এজ দেখবো, এবং হচ্ছে গিয়ে তার আর কোনো কোমরবিডিটি আছে না, এটার উপরে দেখে আমি ডিসিশন নিব যে আমি তার মায়োমেক্টমি করবো কিনা। ডিরেক্টলি আমরা কখনোই এভাবে বলবো না। এটা আমাদের ওই MBBS লেভেলে আমরা বলতে পারতাম, কিন্তু এখন যেহেতু একটা পোস্ট গ্রাজুয়েট এক্সাম, এখানে আমাদের অবশ্যই সিস্টেম্যাটিক্যালি আসতে হবে। তাহলে কি ম্যানেজমেন্টে, জেনারেল ম্যানেজমেন্টে অবশ্যই ওনাকে কাউন্সিলিং করতে হবে যে ওনার হাতে কি কি অপশন আছে। একজন AUBL নিয়ে আসছে, আমরা তো ডিরেক্ট ওটি সাজেস্ট করি না, আমাদের অনেক মেডিকেশনের ব্যবস্থাও আছে। তাহলে ওনাকে মেডিকেল ম্যানেজমেন্টের কথা বলতে হবে যে আপনার কাউন্সিলিং রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট, রিগার্ডিং হার ট্রিটমেন্ট অপশনস। হ্যাঁ, and if she does not take any treatment, what are the harm? তারপর কি, তারপরে হলো কারেক্ট দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস। উনি 8 হিমোগ্লোবিন হয়ে গেছে, নিশ্চয়ই উনি উইকনেস আছে, ওনার দুর্বল লাগে, খারাপ লাগে, তো ওনার নিউট্রিশনাল স্ট্যাটাসটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে। সাথে কি ইম্পর্টেন্ট এখানে কারেকশন অফ অ্যানিমিয়া মাস্ট। আমরা যে কোনো এরকম ওটি আমরা তো ইমার্জেন্সিতে করি না, নিশ্চয়ই আমাদের ফার্স্টে ওনাকে টপ আপ করে ভালো করে তারপরে ওনার ওটিটা করতে হবে। তাহলে আমরা ডাইরেক্টলি মায়োমেক্টমি বা হিস্টেরেক্টমি বলবো না, আমরা ফার্স্টে বলবো যে we will correct the nutritional status, we will correct the patient's anemia by blood transfusion or by blood transfusion mainly. Then on specific management according to the patient's age, desire for fertility, given the choices, given the medical and surgical choices, on basis of that we will treat the patient. তখন হয়তো ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য মেডিকেল অপশনস, হোয়াট আর দ্য সার্জিক্যাল অপশনস। অপশনস এর মধ্যে মায়োমেক্টমি, হিস্টেরেক্টমি আছে, তাহলে এই পেশেন্টটার ক্ষেত্রে কোনটা তোমার বেশি যৌক্তিক মনে হয়, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে। তবে আমার কোশ্চেনটা এতটুকুই ছিল যে হাউ উইল ইউ ম্যানেজ। আচ্ছা, তো এটা ছিল আমাদের দুইটা ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন, দুইটা স্ট্যাটিক এবং 3টা কাউন্সিলিং স্টেশন। হ্যাঁ, কাউন্সিলিং বলি প্রসিডিউর স্টেশন। তো ডিটেলস আরো আপনারা আপনাদের ক্লাসে অস্কি ক্লাস হবে, সেখানে তো আপনারা পাবেন।
আর হচ্ছে গিয়ে এটা জাস্ট একটা ওভারভিউ ছিল, জাস্ট একটা ইন্ট্রো যে কিরকম কোয়েশ্চেন হয়। কারণ আগের থেকে একটু ওরিয়েন্টেড থাকা ভালো, তাইলে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন আপনার আলাদা করে আবার অস্পির জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমি অবশ্য আপনাদেরকে প্রসিডিউরটা করাই দেখাইতে পারি নাই, সেটা করাইলে বা দেখাইলে ভালো হইতো। তবে হচ্ছে গিয়ে আমি যে পিকচার গুলা বা যে ইয়াগুলা মেইন পয়েন্ট গুলো আমার দরকার ছিল সেগুলো আমি আমার স্লাইড গুলোতে ইনশাল্লাহ ইনক্লুড করার চেষ্টা করছি। আচ্ছা, এখন অনেক দেরি হয়ে গেছে, থ্যাংক ইউ আপনারা যারা এখনো যুক্ত আছেন। তো এটা দিয়ে আসলে আমি এখন শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং উইথ পেশেন্স। আসসালামু আলাইকুম। ম্যাম কারো কোনো প্রশ্ন থাকলে যদি প্রশ্ন করে আর কি একটু। হ্যাঁ, ডেফিনেটলি যদি কারো কোনো কোয়েরি থাকে, কোনো স্টেশন বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। আজকের ফার্স্টে যে ক্লাসটা শুরু হয়েছিল ওটা কোন স্টেশন থেকে শুরু হয়েছিল? মানে আমি একটু পরে জয়েন করেছিলাম। ও আচ্ছা, সেটা তো আমি তো একটু পরে জয়েন করছি। কন্ট্রাসেপশন থেকে ছিল, তো আমি পেয়েছি কন্ট্রাসেপশন থেকে। তার আগেও কোন স্টেশন হয়েছে? আর তার কোনো আগে একটা ছিল, মনে পড়তেছে না ঠিক, একটা ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমার স্লাইড রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ জি ম্যাম, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে সেশনটি শেষ করছি। শেষ করি। হ্যাঁ ধন্যবাদ ম্যাম, হ্যাঁ ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।